আজকে হচ্ছে আমাদের 131 থেকে, হ্যাঁ। কোশ্চেন যেটা সেটা হচ্ছে a 5-year-old woman is referred to the endocrine clinic complaining of a lump in her neck which becomes particularly prominent when she swallows. On examination, there is a thyroid nodule at the base of the neck. Genetic screening of 2 other family members, medullary thyroid carcinoma, has revealed a red proto-onco gene. Which others endocrine condition will this patient require screening for if she is confirmed to have mutation, the red proto-onco gene? So hypoparathyroidism, pancreatic endocrine tumor, pituitary adenomas, pheochromocytoma, type 2 diabetes. Pheochromocytoma. Pheochromocytoma, red oncogen. Yeah, তাহলে এটা মেন টু বি টু ই হ্যাঁ 2A দিয়ে হচ্ছে যাচ্ছে মেইনলি। Okay, which of the following is the best management step? An 11-week pregnant lady, woman present to the hospital with hyperemesis gravidarum. The thyroid function tests are completed and she is found to have free T4 হচ্ছে বেশি আছে 30, TSS এর মানটা হচ্ছে কমে আছে, hyperthyroid state. She doesn't have a goiter, thyroid antibodies are negative, okay, and she has no symptoms of hyperthyroidism. তাহলে দেখেন 11 সপ্তাহের একটা প্রেগনেন্ট লেডি, তার হচ্ছে থাইরয়েড স্ট্যাটাস হচ্ছে হাইপারথাইরয়েডিজমের মতো, বাট তার কোনো সিমটম নাই, অ্যাসিমটোমেটিক পেশেন্ট, হ্যাঁ, কয়টা টয়টা নাই, কিছু নাই। So which of the following is the best management step? রেডিওআইডিন দিব, ইমিডিয়েট সার্জিক্যাল রেফারেল করব, প্রোপাইল থাইরোয়েডাসিল দিব, কার্বিমাজল দিব, অবজার্ভ এন্ড ওয়েট ফর নরমালাইজেশন? আচ্ছা, কে বলতেছেন অবজার্ভ, কে হচ্ছে প্রোপাইল থাইরোয়েডাসিল? এখানে ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে সেই সকল পেশেন্টকে ইউজুয়ালি হাইপারমেসিস গ্র্যাভিডারাম যখন থাকে তখন হচ্ছে পেশেন্টের বিটা এসসিজি পরিমাণটা বেশি থাকে, তাই না, প্রেগন্যান্সি ইনিশিয়ালি, যেটা আমরা জানি। তো বিটা এসসিজির জন্য যেটা হয় সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেশন দেয়, যারা হচ্ছে T3 এবং পরিমাণ হচ্ছে সিক্রেশন বাড়ায়, আর নেগেটিভলি বিটা এসসিজি নিজেও টিএইচএস কে ইনহিবিট করে, আবার T4 বাড়ার জন্য সেও নিজে ইনহিবিটেড হয়, যার জন্য হচ্ছে টিএইচএস এর মানটা হচ্ছে কমে যায়। সো একটা হাইপারথাইরয়েড স্টেটের মধ্যে পেশেন্টটা থাকে। বাট এখন পেশেন্টের যে কন্ডিশনটা ওরা দিচ্ছে, যে পেশেন্টের কোনো গয়টার নাই, থাইরয়েড অটো অ্যান্টিবডি গুলো নেগেটিভ, তারপরে কোনো সিমটম নাই, সেই জন্য আমরা হচ্ছে পেশেন্টকে কোনো ট্রিটমেন্ট দিব না। যদি সিমটোমেটিক হইতো, পেশেন্টের থাইরয়েড অটো অ্যান্টিবডি গুলো যদি পজিটিভ হইতো বা গয়টার থাকতো, তখন হচ্ছে আমরা প্রপার থাইরয়েড ট্রিটমেন্টটা দিতাম। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে অবজার্ভ এবং ওয়েট করতে হবে নরমালাইজেশন অফ দ্য টিএসএইচ, কারণ হাইপারমেসিস গ্র্যাভিডারামে ইউজুয়ালি হাইপারথাইরয়েড স্টেটে পেশেন্ট গুলো থাকে আর কি। So this woman has the transient hyperthyroidism of hyperemesis gravidarum. This is caused by the high level of HCG and no stimulation of the TSS receptor. তাহলে beta HCG টা হচ্ছে TSS receptor কে stimulation করে। In spite of the significant biochemical evidence of the hyperthyroidism, signs symptoms of hyperthyroidism are mild or absent. Normalization of the hyperthyroxemia parallel the improvement of the vomiting, weight gain, with most case resolving spontaneously in 2 to 10 weeks. ভাইয়া তাহলে কত সপ্তাহ পর থেকে আসলে আমরা এটাকে কনসিডার করব যে কিসের জন্য থাইরয়েডে আসলে সমস্যা হচ্ছে বা থাইরয়েডে কোন সমস্যা, কারণ 10 উইকস তো এখানে লিখছে যে রিজলভ হয়। যদি সিমটম থাকে আর যদি অটো অ্যান্টিবডি গুলো পজিটিভ থাকে সেই ক্ষেত্রে মেবি আমরা ট্রিটমেন্টে যাব। এক্স্যাক্টলি, ইউজুয়ালি তো যে কোনো প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে ইনিশিয়ালি তো বিটা এসসিজির জন্য হাইপারথাইরয়েড স্টেটে কিন্তু থাকে, বাট যারা হচ্ছে অটো অ্যান্টিবডি পজিটিভ না, তারা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু অ্যাসিমটোমেটিকই থাকে, তাদের তো ইউজুয়ালি কোনো ট্রিটমেন্ট লাগে না, হ্যাঁ, অবজারভেশন করতে হয় আর কি। বা যে কোনো প্রেগন্যান্সির ইনিশিয়ালি তো থাইরয়েড ফাংশন করেই নেয়, ঠিক আছে, মনিটরিং করে। আর ওই যে ভাইয়া যেটা বললো যে যখন সিমটম থাকবে, অটো অ্যান্টিবডি গুলো পজিটিভ থাকবে, তখন হচ্ছে আমরা অ্যাজ পার হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট শুরু করতাম আর কি। আর এরা যেটা বললো তাই না, যে লাস্টলি মানে
2 to 10 weeks এর মধ্যে আমরা জাস্ট স্পন্টেনিয়াসলি এটা রিজলভ হয়ে যায়। যদি এরপরেও যদি রিজলভ না হয় তখন হয়তো ট্রিটমেন্টের দিকে যাবে আর কি, প্রপাল থাইরোসিল বা ট্রাইমেস্টার অনুসারে যা তার ট্রিটমেন্টটা পাবে। ওকে, পরের কোশ্চেন আসি। A 20-year-old woman complaining of polyuria and has plasma osmolality 306, urine osmolality 270 কমে গেছে, so intranasal vasopressin দিছে increase the urine osmolality to 640, তাহলে ডায়াগনোসিস কি হবে এটার? cranial diabetes. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস, যেহেতু অসমোলারিটি বাড়ছে ডেসমোপ্রেসিন দেওয়ার পরে রেসপন্স আছে। ওকে, পরের কোশ্চেন আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? মোস্ট লাইকলি ডায়াগনোসিস, ফসফেটটা কমের সাইটে, ওকে, এএলপিটা ভালো, অ্যালবুমিন 40, ক্যালসিয়ামটা অনেক বেড়ে গেছে 3.1, তাহলে ক্যালসিয়াম বেশি ফসফেট কম। এইটুকু দিয়ে যদি একটা ডায়াগনোস আমরা করি তাহলে কি হতে পারে? ক্যালসিয়াম বেশি ফসফেটটা কমের দিকে আর কি, কমই ধরি। এটা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম হওয়ার পসিবিলিটি আছে। ওকে, আচ্ছা, এখানে ক্রিয়েটিনিন ভালো, পটাশিয়ামটাও ভালো, সোডিয়াম ভালো, প্লাটিলেট, ডব্লিউবিসি, হিমোগ্লোবিন ভালো আছে। ওকে, a 19-year-old woman is referred to the endocrine clinic with symptoms of thirst and polyuria, and she has found by her GP to have a elevated corrected calcium level 3.1. She tells you that her mother presented with a similar age with the problem, not only with the high blood calcium but also with the stomach ulcer and pituitary tumor. তাহলে স্টোমাক আলসার মানে এখানে ছিল আমাদের গ্যাস্ট্রিনোমা, ঠিক আছে, আর এখানে হচ্ছে পিটুইটারি অ্যাডিনোমা, আর এখানে আছে হাইপার ক্যালসিমিয়া। তাহলে ম্যান কত পড়ে? এটা 1 এ পড়ে, ঠিক আছে না? So clinical examinations is unremarkable apart from the number of angiofibromas that you note on the examination of her skin. So BMI হচ্ছে 22. Investigation হচ্ছে elevated 24-hour uric calcium excretion and elevated parathyroid hormone, যেহেতু প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হয়, সো প্যারাথাইরয়েড হরমোন এখানে elevated parathyroid hormone বাড়ছে। সো এটা হচ্ছে মেন 1। ওকে, পরের কোশ্চেন আসি। which of the following is the most appropriate next investigation? most appropriate next investigation কোনটা হবে? ফাস্টিং সুগার হচ্ছে 3.9, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম, প্লাটলেট, ডব্লিউবিসি, হিমোগ্লোবিন ভালোই আছে এটা। So a 45-year-old man present to the clinic after being referred by his GP. He complains of recurrent episodes of sweating and lightheadedness. তাহলে সোয়েটিং হচ্ছে রিকারেন্ট এপিসোড, লাইট হেডনেস আছে, which relieved by eating snacks, তার মানে এটা কি ধরনের, কিসের জন্য এই সিম্পটম গুলো আসছে? হাইপোগ্লাইসেমিয়ার জন্য, ইনসুলিনিমিয়া পরে হাইপোগ্লাইসেমিয়া। ওকে, on two occasions the patient reports that he has fainted after missing his morning breakfast. He reports that the tiredness and poor concentration have affected his ability to work. He has gained 12 kilo weight, তাহলে অনেক বেশি ওয়েট বাড়ছে over the past 3 months, as she is fearful to fasting due to the associated symptom. He finds that these symptoms can be temporarily relieved by eating. So examination হচ্ছে BMI 31 বেড়ে গেছে, BP 145/89, pulse হচ্ছে 75. He is obese but there are no other clinical findings of note. তাহলে এটা আমাদের ডায়াগনোসিসটা হচ্ছে ইনসুলিনোমা। ওকে, সো হুইচ অফ দ্য ফলোইং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইনভেস্টিগেশন? টিএইচএস করব, বেরিয়াম সোয়ালো করব, HbA1c করব, ইনপেশেন্ট 72 আওয়ার ফাস্ট করব, নাকি ফুড ডায়েরি করব? 72 hour fast. তাহলে ইনসুলিন স্ট্রেস টেস্ট বা 72 আওয়ার ফাস্ট করব। আচ্ছা, পরের কোশ্চেন আসি। সো you are examining the effect of insulin receptor antibody which binds a location separate to insulin itself, and you are hoping it will upregulated insulin sensitivity. Upregulation of which glucose transporter would you expect to see? GLUT1, GLUT2, GLUT3, GLUT4, GLUT5? GLUT4. SGLT2
2 সাথে কি এর কোনো Group 2 sodium glucose transporter 2 আচ্ছা গ্লুট টু যেটা করে যে গ্লুকোজকে সেলের ভিতরে প্রবেশ করতে হেল্প করে, তাই না? ইনসুলিন হচ্ছে ধরেন গ্লুট টু মানে একটা তো দরজার মতো, যেটা ইনসুলিন খুলে দেয়, ফলে গ্লুকোজ হচ্ছে সেলে প্রবেশ করে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আপ রেগুলেশন অফ হুইচ গ্লুকোজ ট্রান্সপোর্টার উড ইউ এক্সপেক্ট টু সি। আচ্ছা, এই কোশ্চেনটা কি বলে, ইউ আর এক্সামিনিং দ্য ইফেক্ট অফ ইনসুলিন রিসেপ্টর অ্যান্টিবডি গ্লুট 4 হবে না? binds আসলে থাকে separate to insulin itself, and you see you are hoping it will upregulate insulin sensitivity. আচ্ছা বুঝছি, এটাই মাসলে যেটা থাকে ওইটাতে মানে হ্যাঁ। সেনসিটিভিটি বাড়বে। পারবে, ঠিক গ্লুট আছে। 4 তার মানে ইনসুলিন হচ্ছে গ্লুট 4 কে ওপেন করে দিবে, তার মানে হচ্ছে তখন হচ্ছে ইনসুলিন আরো ভালো কাজ করতে পারবে, মানে সেনসিটিভিটি যখন বাড়বে আর কি, গ্লুট 4 কে বেশি পরিমাণে ওপেন করাবে, গ্লুকোজ বেশি পরিমাণে সেলের ভিতরে ঢুকবে। তাহলে ওরা ব্যাখ্যাতে কি বলছে, গ্লুট 4 is a 400 kD glycoprotein coded for on short arm of chromosome 19. Insulin bindings at the cell membrane receptor site result in tyrosine kinase activation and inhibition of the cascade of the secondary intracellular process. One of these in the migration of the GLUT4 receptor to the cell surface. So GLUT4 is the channel through which glucose is taken up into the muscle and adipose tissue cell following stimulation of the insulin receptor. Yep. আচ্ছা, পরের কোশ্চেনে আসি। A 62-year-old man present for review 6 months after first being diagnosed with the type 2 diabetes, and he has been taking metformin 2.5 milligram per day since diagnosis. BMI হচ্ছে তার বেশি আছে 30. Despite having intentionally lost about 6 kilo in weight, his morning blood sugar are still around 9 millimole per liter. Hemoglobin A1 is 68 millimole, and he is hypertensive and dyslipidemic and is taking Remipil এবং হচ্ছে atorvastatin. তাহলে দেখেন এখানে যেটা হচ্ছে গিয়ে পেশেন্ট হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে, এখন মেটফরমিন পাচ্ছে, বিএমআই তার হচ্ছে 30, বাট ইন্টেনশনালি সে ওয়েট লস করেছে 7 কিলো ইন ওয়েট। আচ্ছা, এখানে আমাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার হচ্ছে তার 9 আছে, ওকে, HbA1c এর মান হচ্ছে 68 আছে, ডিসলিপিডিম এবং হচ্ছে atorvastatin Remipil পাই। Which of the following therapies would be the best choice for his hyperglycemia and obesity in addition to the metformin? ইনসুলিন দিব, গ্লিবেনক্লামাইড দিব, পায়াগ্লুটাজিন দিব, ডাপাগ্লিফ্লোজিন দিব, নাকি অ্যাকারবোজ দিব? dapagliflozin হ্যাঁ, অপশন যেগুলো যেহেতু আছে ডিসলিপিডিমা হাইপারটেনশন আছে হ্যাঁ। ডাপাগ্লিফ্লোজিন চাপা, তাই না, কার্ডিওভাস্কুলার একটা রিস্ক পেশেন্টের আছে যেহেতু হাইপারটেনশন, এবং ডাপাগ্লিফ্লোজিন সে HbA1 ও কমায়, প্লাস হচ্ছে ওয়েট বাড়ায় না, ঠিক আছে, বরঞ্চ ওয়েট হচ্ছে কমায়। সো আমরা হচ্ছে এখানে ডাপাগ্লিফ্লোজিনটাই ভালো কাজ করবে। So this man is the obese and has suboptimally controlled diabetes on metformin. Dapagliflozin SGLT2 inhibitor will improve the glycemic control in addition to promoting the weight loss and lowering the blood pressure and improving the lipid profile. যেহেতু পেশেন্টের ডিসলিপিডিমিয়া আছে, সো কার্ডিওভাস্কুলার একটা রিস্ক এখানে আছে, সো এটা ইমপ্রুভ করতে হলে আমরা SGLT2 inhibitor দিতে পারি। Which of the following test would you do next? So এখানে গ্লুকোজ হচ্ছে 8.1, ক্রিয়েটিনিন পটাশিয়াম কমে গেছে, সোডিয়াম ওকে, প্লাটলেট WC এগুলো ভালো আছে। তাহলে 45-year-old man comes to the clinic. She is concerned because he has gained 3 stone in the weight over the past 6 months. He also has hypertension, which is poorly controlled despite a combination of lisinopril, indapamide, amlodipine, and has been told by his GP he has pre-diabetes. Examination in the clinic, BP হচ্ছে বেশি আছে, pulse হচ্ছে 85 regular, and obese with the abdominal stria আছে, BMI estimated হচ্ছে 36. তাহলে হাই প্রেসার, বিপি হচ্ছে, বিএমআই হচ্ছে 36, তারপরে এখানে পটাশিয়াম হচ্ছে কম, ঠিক আছে, ওয়েট হচ্ছে গেইন করছে লাস্ট 6 মান্থে 2 স্টোন মানে 12 কেজির মতো। সো হুইচ অফ দ্য ফলোইং টেস্ট উড ইউ ডু নেক্সট? অ্যাবডোমিনাল স্ট্রায়াও আছে কিন্তু পেশেন্টের। সো তার ডায়াগনোসিস কি হচ্ছে এটার? Cushing Cushing syndrome Cushing syndrome. কোশিং What is-
তাহলে এখন আমরা কি করব? অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাম, গ্লুকোজ 24 hour। টলারেন্স টেস্ট নাকি 24 আওয়ার ফ্রি কর্টিসল লেভেল, পিটুইটারি এমআরআই, রেনিন অ্যালডোস্টেরন রেশিও? 24 hour 24 hour 24 আওয়ার ইউরারি ফ্রি কর্টিসল দেখবো এস ফর কুসিং সিনড্রোম ডায়াগনোসিসের জন্য। Which of the following is the most likely diagnosis? এখানে FSS এর মানটা হচ্ছে 3 আছে, তার মানে কমছে। ইস্ট্রোজেন অনেক বেশি বাড়ছে, তার মানে ইস্ট্রোজেনটা নেগেটিভ ফিডব্যাক দিয়া FSS কে কমাই দিছে। আচ্ছা, কর্টিসল লেভেল ভালোই আছে, 130 কমের দিকে ভালো ভালো আছে। আচ্ছা, প্রোলাক্টিন লেভেলও বাড়ছে, 1200-র মতো বাড়ছে। আচ্ছা, তাহলে এখানে আমরা FSS আমাদের কমছে, ইস্ট্রোজেন বাড়ছে, প্রোলাক্টিন বাড়ছে, ওকে। তাহলে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম এগুলো ভালোই আছে। A 26 years old man presents to the clinic with nausea, vomiting, tiredness, and amenorrhea for the past 3 months. She has no past medical history of notes and takes no regular medication and has a regular sexual partner. And has a regular sexual partner. এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা এখানে। সো এখানে বিপি ওকে, পালস হচ্ছে ওকে, ভালো, বিএমআই হচ্ছে 26। আচ্ছা, এমনি বলে এটা ডায়াগনোসিস কি হবে? নজিয়া, বমিটি, সেক্সুয়াল পার্টনার আছে, এফএসএস কম, ইস্ট্রোজেন, প্রেগন্যান্সি এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রেগন্যান্সি, টিপিক্যাল সিনারি। সো এটা হচ্ছে প্রেগন্যান্সি। হ্যাঁ, প্রেগন্যান্সিতে এফএসএস, এলএইচ এগুলো হচ্ছে কমবে, ঠিক আছে? কারণ কি, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের জন্য নেগেটিভ ফিডব্যাকে গোনাডোট্রপি যে বা পিটুইটারি হরমোনগুলোকে কমাই দিবে, আর প্রোলাক্টিন লেভেল তো বাড়বে। আর এখানে তো একটা হিস্ট্রিতে বলছে she has regular sexual partner. Okay, পরের কোশ্চেন, which of the following is the most likely explanation for these clinical findings? এখানে সুগার ওকে, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম, প্লেটলেট, WBC, হিমোগ্লোবিন ভালো। A 35-year-old man who is drink 70 units of alcohol per week comes to the GP surgery for review. She takes regular serotype for asthma and use the intermittent oral prednisolone for exacerbation, but no other medical history of note. এখানে বিপি হচ্ছে 170/100 বেড়ে গেছে, পালস হচ্ছে 70 and regular, বিএমআই হচ্ছে 33 and significant abdominal adiposity। কি হতে পারে ডায়াগনোসিস? স্টেরয়েড ইনডিউসড কুশিং। ওকে, আর কেউ কিছু বলবেন? সিউডোকুশিং, এক্স্যাক্টলি, এটা হচ্ছে ঠিক আছে। যে পেশেন্ট হচ্ছে অ্যালকোহল খায়, যে পেশেন্টের ডিপ্রেশন থাকে, যারা হচ্ছে অবেস পেশেন্ট, সেই পেশেন্ট গুলার শুধু কুশিং সিনড্রোমের মতো ফিচার থাকে, তাহলে সেটা ডায়াগনোস হচ্ছে সিউডোকুশিং। তাহলে এখানে একটা পয়েন্ট হচ্ছে পেশেন্ট কি অ্যালকোহল খায়, হ্যাঁ, বিএমআই হচ্ছে বেশি, দেখেন 33, তাহলে অ্যালকোহল, বিএমআই বেশি, অথবা যদি ডিপ্রেশনে আছে পেশেন্ট এবং তার যদি কুশিং সিনড্রোমের ফিচার থাকে, লাইক হাইপারটেনশন বেশি আছে, অ্যাবডোমিনাল অ্যাডিপোসিটি আছে, ঠিক আছে, সো এই পেশেন্টের ডায়াগনোস হচ্ছে সিউডোকুশিং। আমরা কি অপশন দিছি কিনা? এই যে লাস্টেরটা দিছে, সিউডোকুশিং। তাহলে সিউডোকুশিং সিনড্রোম occurs in response to prolonged heavy alcohol consumption and obesity। তাহলে দুইটা ছিল, অ্যালকোহল প্লাস হচ্ছে obesity. It is associated with an elevation in the cortisol but not the extent of that seen with the Cushing syndrome itself. Management is with the weight control and reduction of the alcohol consumption. What additional drugs should he be prescribed? Additional drugs. A 40-year-old man with a long-standing type 2 diabetes is found to have a urinary albumin excretion rate হচ্ছে 400 microgram per liter. তাহলে 400, টাইপ 2 ডায়াবেটিস 400 করে যাচ্ছে মিলিগ্রাম পার লিটারে, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া হচ্ছে আর কি। His diabetes is well controlled and recent HbA1c হচ্ছে 48. His fasting lipids are targeted. He is normotensive, okay, 120/80, and neurological examination reveals the abnormal pinpricks and vibratory sense peripherally, and peripheral pulses are palpable. Creatinine is normal, 88. Potassium হচ্ছে 4. What additional drugs should be prescribed? Aspirin দিব, atenolol দিব, lisinopril দিব, clopidogrel দিব, sitagliptin দিব। Albuminuria, মাইক্রোঅ্যালবুমিনুরিয়া, সো আমরা হচ্ছে এস ইনহিবিটর লিসিনোপ্রিল দেব। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোড অফ অ্যাকশন অফ
ল্যানরিওটাইট। ওকে, এটা এমনি পারবো, তাহলে এমনি বলেন ল্যানরিওটাইটের মোড অফ অ্যাকশন কি? ল্যানরিওটাইট, তারপরে অক্টিওটাইট। Somatostatin analog. somatostatin None of the somatostatin is the agonist তাহলে এখানে কোনটা হবে? Stimulation of the stimulation of the analog analog রিসেপ্টর, ইয়েস, অ্যানালগ। analog. এটা হচ্ছে ইউনিভার্সাল ইনহিবিটর একটা হরমোন, তাই না? সব হরমোনের সিক্রেশন সে কমায় দেয়। তাহলে এটা হচ্ছে সোমাটোস্টেটিন রিসেপ্টর ইজ এ 7 transmembrane G protein receptor. Lenriotide is a long-acting somatostatin analog. Stimulation of the somatostatin receptor leads to inhibition of the production of number of hormones, including gastrin, cholecystokinin, glucagon, growth hormone, insulin, secretin, সব কমায় দেয়। So somatostatin analogs are used for the medical treatment of acromegaly, either pre-surgery or after surgery, and radiotherapy for persistently elevated growth hormone level. They are also used for symptomatic relief of the carcinoid syndrome. Side effects include the gastrointestinal side effect of diarrhea and abdominal cramping, and somatostatin analog can precipitate the gallstone formation. Which of the following is the most appropriate next step in his management? তাহলে এখানে HbA1c হচ্ছে 65, ক্রিয়েটিনিন, পটাশিয়াম এগুলো ভালোই আছে, হ্যাঁ? তাহলে HbA1c এর মানটা অনেক বেশি আছে, 8.1, হ্যাঁ? 58-year-old taxi lorry driver comes to the diabetes clinic for review. He has suffered from type 2 diabetes mellitus for the past 6 years, for which he currently takes the metformin 1 gram BD. He admits to difficulties exercising because of his job and transgressions with his diet, which have led to an increasing his weight. On examination, BP হচ্ছে 152/82, পালস হচ্ছে 80, BMI হচ্ছে অনেক বেশি, 34 এর দিকে। তাহলে দেখেন BMI হচ্ছে 34, আবার এদিকে টাইপ 2 ডায়াবেটিসের একটা পেশেন্ট, আর এখানে হচ্ছে HbA1c হচ্ছে 8.1. So which of the following is the most appropriate next step in his management? Gliclazide, basal insulin, pioglitazone, acarbose, empagliflozin. empagliflozin. empagliflozin SGLT2 inhibitor দেনা হ্যাঁ, empagliflozin হচ্ছে এখানে দিব, যেহেতু ওয়েট বেশি, টাইপ 2 ডায়াবেটিস ও কার্ডিওভাস্কুলার একটা তার রিস্ক আছে, এবং HbA1c ও বেশি। পরের কোশ্চেনটা আসি, এন অবভিয়াস তো ভালো SGLT2 ইনহিবিটর দেনা নাকি লরি কোনটা আপু? লরি ট্যাক্সি ড্রাইভার যারা থাকে তাদেরকে কি SGLT2 ইনহিবিটর লরি দেনা? ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, এদের আসলে ইনিশিয়াল ড্রাগ হচ্ছে DPP4 ইনহিবিটর গুলা, গ্লিপটিন যে ড্রাগ গুলো, সিটাগ্লিপটিন, হ্যাঁ, ওই ড্রাগ গুলো। তো ওইখানে আমাদের অপশনে DPP4 ইনহিবিটর ছিল না, ঠিক আছে? যার জন্য আমাদের এইটাতে দিতে হবে, কারণ এম্পাগ্লিফ্লোজিনও কিন্তু হাইপোগ্লাইসিমিয়া করে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা পয়েন্ট আর কি। ওকে, নেক্সট কোশ্চেন আসি। An obvious BMI হচ্ছে 30, ভালোই BMI, 53-year-old woman presents with the myocardial infarction. Her mother has type 2 diabetes. Her cholesterol is 5.1. Current medication includes the metformin, ramipril, aspirin. Examination reveals some evidence of left ventricular failure. Recent HbA1c এর মান হচ্ছে 64. এমনি বলেন কোন ড্রাগ দিবেন একে ট্রিটমেন্ট করার জন্য? SGLT2 inhibitor empagliflozin, হ্যাঁ, SGLT2 inhibitor, আছে টাইপ 2 ডায়াবেটিস, heart failure আছে, ischemic heart disease. রাইট। তাহলে হার্ট ফেলিউরের পেশেন্ট, তারপর ইসকেমিক হার্ট ডিজিজের একটা ইভেন্ট আছে, টাইপ 2 ডায়াবেটিস, সো তার HbA1c এর মান হচ্ছে 64, বেশি আছে, কোলেস্টেরলও বেশি আছে 5.1। তো সব মিলে আমরা হচ্ছে SGLT2 ইনহিবিটর, দ্যাট ইজ এম্পাগ্লিফ্লোজিনটাই দিব। Which of the following would be the most appropriate next step? So which of the following would be the most appropriate next step? আচ্ছা, এখানে বলছি she is very distressed as she is on the college scholarship for rowing, and her diabetes and glycemic control is significantly affecting her training. Despite excellent compliance and engagement with the diabetes service, এখানে HbA1c এর মানটা কিন্তু অনেক বেশি, 75.96, ক্রিয়েটিন হচ্ছে 100, পটাশিয়াম 4.4, সোডিয়াম, প্ল্যাটলেট, WBC, হিমোগ্লোবিন, ওকে।
So a 20-year-old student present to the diabetic clinic for review. She is taken a rower who has type 2 type 1 diabetes. She has two severe hypoglycemic attack after rowing training in the past. Despite the reduction in insulin dosing, recommended and carbohydrate loading, her current insulin regime in the basal bolus insulin সে হচ্ছে পায়। আচ্ছা, এখানে HbA1c এর মানটা হচ্ছে অনেক বেশি 9.1। তাহলে এখন আমরা কি করতে পারি? Which of the following would be the most appropriate next step? Arrange a continuous glucose monitor and consider an insulin pump device if evidence of severe exercise induced hypoglycemia. So insulin aspart, insulin detamere, insulator, novo mix দিব, কোনটা করতে পারি? ফার্স্টেরটাই মনে হচ্ছে গ্লুকোজ মনিটর, ইনসুলিন পাম্প। প্রথমটাই। হ্যাঁ, প্রথমটাই মনে হচ্ছে, কারণ এটা সুন্দর। তাহলে অ্যারেঞ্জ এ কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর করতে পারি, তারপরে কনসিডার ইনসুলিন পাম্প দিব, একটা লাগাই দিব। যখন হাইপোগ্লাইসেমিক এপিসোডে যাবে তখন ইনসুলিন কম হবে, যখন বেশি থাকবে, বেশি খাবে ইনসুলিন, তখন বেশি রিলিজ হবে। ডিভাইস ইফ এভিডেন্স অফ সিভিয়ার এক্সারসাইজ ইনডিউস হাইপোগ্লাইসেমিয়া। দেখি ওরা ব্যাখ্যাতে বললো, in an attempt to best mimic the insulin delivery of the normal healthy pancreas, insulin pump are first developed in the late 1970s. Today, the mobile phone size pumps are much more sophisticated and give both basal insulin doses. So background insulin delivered every few minutes in small increments to cover the body's general need for insulin. The bolus, the larger dose given to cover the meal and snacks or to lower the elevated blood glucose at any time. অর্থাৎ ইনসুলিন পাম্পের সুবিধা হচ্ছে এটাই, যখন ব্লাডের সুগার বেশি থাকবে তখন পাম্প থেকে হচ্ছে বেশি পরিমাণে ইনসুলিন যাবে, যখন হচ্ছে ব্লাডের সুগার কম থাকবে তখন হচ্ছে পাম্প থেকে ইনসুলিন পরিমাণ কম যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে মিনিমাইজ করতে ভালো, নিউট্রাল করতে গ্লুকোজটাকে ভালো হেল্প করে। So active people who use the insulin need to make the frequent adjustment in their diabetes regime to maintain the blood glucose within the target range, especially when doing the higher intensity or longer duration exercise. Therefore, an insulin pump allow more flexibility and less erratic glycemic control. আচ্ছা, পরের কোশ্চেন আসি। বলছে, what would you predict her hypothalamic pituitary ovarian axis blood will show? Okay, so an 18-year-old woman is referred to her GP who is concerned that she might have an underlying endocrine problem. The girls had been taken to the GP by her mother. She is very studious and has just won a place at university. She weighed only 38 kilo, 6 stone and 1.78 feet, মানে 5 feet 10 inches tall. Her skin is dry and she has excessive growth of fine soft hair, and she has been amenorrheic for 9 months and her thyroid function is normal. She is anemic and is associated with reduced white cell and platelet count. White cell এবং platelet count হচ্ছে কমে গেছে, তাই না? ওকে, তাহলে কি হতে পারে এটা? লো এলএইচ। আচ্ছা, এখানে ডায়াগনোসটা আগে আমরা করি, হ্যাঁ, এনশিওর করি। প্রথম কথা হচ্ছে সে হচ্ছে একটা মানে খুব কাজ করে, মানে স্টাডিয়াস, তাই না? ভেরি স্টাডিয়াস একটা পারসন। এখন তার হচ্ছে ওয়েট, শি ওয়েট অনলি 38 কিলো, মানে 6 টন ওয়েট তার অলরেডি মাত্র, মানে ওজন কিন্তু অনেক কমে গেছে। 18 বছরে 38 ওয়েট হলে তো অনেক কম ওজন। সে কিন্তু লম্বা মোটামুটি ভালোই আছে, আর স্কিন হচ্ছে ড্রাই হয়ে গেছে, সে এক্সেসিভ গ্রোথ অফ ফাইন এন্ড সফট হেয়ার এন্ড অ্যামেনোরিয়া ডেভেলপ করছে ফর 9 মান্থ, বাট তার থাইরয়েড ফাংশন নরমাল আছে। এনিমিক পেশেন্টে অ্যাসোসিয়েটেড রিডিউস হোয়াইট সেল এবং প্লেটলেট কমে গেছে। আচ্ছা, এটা ডায়াগনোসিসটা বলেন তো আগে কি হবে? ফাংশনাল হাইপোথ্যালামিক হাইপোফাংশনাল অ্যানোরেক্সিয়া নার্ভোসা। সে হচ্ছে খালি পড়তেছে খাবার দাবার বাদ দিয়া এদিক থেকে ওজন
হ্যাঁ, অ্যামিনুরিয়া ডেভেলপ করছে, তারপর হচ্ছে ফাইন হেয়ার থাকে, যেটা হচ্ছে সফট এন্ড ফাইন হেয়ার, এগুলো ডেভেলপ করছে, এবং ড্রাই স্কিন থাকে, থাইরয়েড ফাংশন নরমাল থাকে, অ্যানিমিয়া ডেভেলপ করে, প্লাটেলেট, ডাব্লিউবিসি সব ল থাকে। তাহলে অ্যানোরেক্সিয়া নার্ভোসার যে পেশেন্ট গুলো, তাদের কি হয়? হাইপোগোনাডোট্রপিক, হাইপোগোনাডিজম। তাই না? তাহলে যদি হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম হয়, তাহলে আমরা সবগুলোই তো ল পাবো, তাই না? সব ল পাবো, ল পাইলে ল ল ল ল ল ল ল এই নাম্বারটা ভাই। ল এলএস, ল এফএসএস, ল হচ্ছে স্ট্রোজেন পাবো। The diagnosis here is the anorexia nervosa with associated hypothalamic amenorrhea, which is associated with the low gonadotropin and therefore the low estradiol. আচ্ছা, পরের কোশ্চেন আমরা আসি। সো বলছে a 47-year-old woman with undergoing the investigation for secondary amenorrhea, তাহলে 47 and secondary amenorrhea joint pains. Blood test shows her follicle stimulating hormone level to be 40. Okay, so in postmenopausal woman, she is a non-smoker and has BMI হচ্ছে 24. You do a FRX score and calculate her risk as intermediate. So she subsequently has a DEXA perform T score হচ্ছে 0.18. ভালোই আছে। আচ্ছা, so what would be the most appropriate way to manage this patient? Health and lifestyle advice, raloxifene, residronate, strontium ranulate, আর টেরিপ্যারাটাইট। বোন স্কিন তো নর্মাল, তাই না? বাট সে বয়স হচ্ছে 47, অ্যামেনোরিয়াতে গেছে আর কি, বোন স্কিন নর্মাল, তাহলে তো কিছু করার দরকার নেই, নাকি ভাই? জি ভাই, ওই লাইফস্টাইল অ্যাডভাইস দিই। হ্যাঁ, হেলথ এন্ড লাইফস্টাইল অ্যাডভাইস দিতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। A 35-year-old man is diagnosed with the pheochromocytoma after being admitted to the emergency department with severe headache, worsening blood pressure control and BP okay অনেক বেশি, despite taking Remipil, creatinine 135. He is listed for surgery. Okay, তাহলে pheochromocytoma patient সার্জারি করবে। Which one of the following is the most appropriate intervention with respect to achieving the blood control? তাহলে আমরা কি দিব? অ্যামলোডিপিন, এটানোল, ডক্সাজোসিন, হাইড্রোকোর্টিসন, ফেনোক্সিবেনজামিন। ফেনোক্সিবেনজামিন। তাহলে ফেনোক্সিবেনজামিন দিব। এর সাথে কি দিব আমরা ফেনোক্সিবেনজামিনের পরে? বিটা ব্লকার। বিটা ব্লকার, সার্জারি। ইয়া, তাহলে fall alpha blockade is crucial before the surgery to remove the pheochromocytoma in atom. Fenoxybenjamin is the agent of choice and should be started at least 7 to 10 days before surgery. At least 7 to 10 days before surgery তে আমাদের শুরু করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন আসি। বলছে which of the following represent the most appropriate management in this patient? Most appropriate management কি দিব? A 28-year-old woman attends the diabetic clinic with her 2 children. Diabetic clinic, 2 children, 28 years. Okay, this is her third pregnancy and this time she has been diagnosed with the gestational diabetes mellitus. Her the meal times and protein size are erratic. So recent fasting plasma glucose level have been in the range of 5 to 6 mol. 5 to 6 plasma glucose recent fasting, ভালোই, 5 to 6. আচ্ছা, she is taking twice daily mixed insulin, daily mixed, pregnancy to mixed দেয় না সাধারণত. So later that evening she collapsed while shopping and brought to the emergency department with a blood glucose হচ্ছে 2.4. Which of the following represent the most appropriate management in this patient? So আমরা কি দিতে পারি? তাহলে প্রেগনেন্সিতে তো এক কথা হচ্ছে প্রেগনেন্সিতে মিক্সড ইনসুলিন দেয় না, ঠিক আছে? মেইনলি হচ্ছে ভেজাল বুলাসটা ইউজ করে, হ্যাঁ, প্রেগনেন্সিতে মিল টাইমে। তাহলে এটা মিক্সড আছে, এটা মিক্সড আছে, মিক্সড দুইটা বাদ যাবে। আচ্ছা, চেক র্যান্ডম কর্টিসল টু রুল আউট দ্য এডিসন ডিজিজ। আচ্ছা, চেঞ্জ হার টু এ ভেজাল বুলাস রেজিম, অ্যাডভাইস হার টু ইনক্রিজ দ্য সাইজ অফ রেগুলেটরি টু হার মিলস। তাহলে তো ইনসুলিন তো সে পাবে, তাই না? তার যেহেতু এটা হচ্ছে কত নাম্বার, থার্ড প্রেগনেন্সি, হ্যাঁ, এর আগে দুইটা ছিল, থার্ড প্রেগনেন্সি। সো এখন হচ্ছে সে মিক্সড ইনসুলিন পায় টুয়াইস ডেইলি টাইপ করে, যার জন্য, এবং সে হচ্ছে একটা সময় গিয়ে হাইপোগ্লাইসেমি হয়ে যায়।
সো এখানে বেসাল বুলাস ইনসুলিনটা হচ্ছে আমাকে মেইনলি দিতে হবে স্মার্ট হ্যাঁ, ব্যাসাল বোনাস বলতে কি বোঝায়? আচ্ছা, বেসাল এবং বুলাস এটাতে দুইটা থাকবে, হ্যাঁ। একটা হচ্ছে আমরা খাওয়ার পরে তখন তো ভাত খাইলে কিছুটা হঠাৎ করে ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়, তাই না? ওই গ্লুকোজটাকে নিউট্রালাইজ করবো হচ্ছে বুলাস যে রেজিমটা থাকবে সেটা, ঠিক আছে। লাইক হচ্ছে আমরা এই যে একটা পেট দেই, ঠিক আছে, এগুলো তো আলট্রা শর্ট অ্যাক্টিং, হ্যাঁ। এরা হচ্ছে শর্টলি আমাদের যে ইনিশিয়ালি যে সুগার লেভেলটা বাড়ছিল ওইটাকে নিউট্রালাইজ করবে। আর এই ইন বিটুইন মিলে যেন সুগার লেভেলটা বেশি না হয়, ঠিক আছে। ইন বিটুইন মিলে ধরো আমরা হচ্ছে দুপুরে খাইলাম আর হচ্ছে রাতে খাবো, তার মাঝখানে যে সুগার লেভেলটা মেনটেন করতে হবে, এই মেনটেন করে যে ইনসুলিনটা সেটা হচ্ছে বেসাল ইনসুলিন, ঠিক আছে। বেসাল যেটা, এটা হচ্ছে মাঝখানের যে ওয়েটা ইন বিটুইন মিলে এই জায়গাতে যেন সুগারটা না বাড়তে পারে ওইটাকে সে হচ্ছে মানে কন্ট্রোল করবে। এই জন্য বেসাল প্লাস হচ্ছে বুলাস দুইটা হচ্ছে দেওয়া হয়। This woman's fasting plasma glucose level are appropriate, but taking twice daily mixed insulin regime is probably not appropriate to her lifestyle. A basal bolus regime should give her more flexibility in varying the insulin dose. The coexistence of the addition is unlikely. Increasing the size of her meal would only prompt the excess weight gain and worsen insulin resistance. Ideally, she should be managed with the pump regime, but not everyone feels they are able to manage pump therapy. আচ্ছা, যদি পেশেন্টটা প্রেগনেন্ট না হইতো হ্যাঁ, সেক্ষেত্রে পাম্প থেরাপি একটা অপশন দেখলাম, আর এমনিতে কোনো রিডাকশনের কোনো ইয়ে আছে কিনা না? যদি প্রেগনেন্ট না হইতো তাহলে তো আমরা নর্মাল প্রসিডিউরে যাইতাম, তাই না? লাইক হচ্ছে মেটফরমিন, তারপরে অন্য একটা ড্রাগ দিতাম, তারপরে আরেকটা ড্রাগ এড করতাম, তারপরে হচ্ছে আমরা ইনসুলিনের আগে যেটা শুরু করি যে এক্সেনাটাইড গুলো বা SGLT2 ইনহিবিটর গুলো, তারপরে হচ্ছে ইনসুলিনের দিকে যাইতাম আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এগুলা তো আসলে মানে সোজা কথা, ইনসুলিন লস মানে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট, এটা হচ্ছে বেস্ট ডায়াবেটিস ট্রিটমেন্টের, ঠিক আছে। যার টাকা দিয়ে না কিনা সম্ভব বা মানে শুয়ের গায়ে খাইতে পারবে তাকে ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট করানো উচিত। অথবা যে হচ্ছে ইনসুলিন পাম্প নিতে চায় সেটা হচ্ছে আরো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। ইনসুলিন পাম্প হচ্ছে আপনার এটা স্কিনের সাথেই লাগানো থাকবে অনেকটাই, আপনার চেস্ট ওয়ালের উপরের দিকে দিয়ে দেয় আর কি, স্কিনের সাথে ছোট্ট একটা গ্লুকোমিটারের মতো আর কি পাম্প দিয়ে দেয়। ওটা হচ্ছে চামড়ার সাথে হচ্ছে অ্যাটাচ থাকে। তো যখন বডিতে গ্লুকোজ বেশি থাকে তখন হচ্ছে ওই মেশিনটার মধ্যে একটা সেন্সর থাকে, ওইটা স্টিমুলেটেড হয়, তখন হচ্ছে পাম্প থেকে বেশি পরিমাণ ইনসুলিন রিলিজ হয়। আবার যখন হচ্ছে আপনার ব্লাডে সুগার কমে যায় তখন হচ্ছে পাম্প থেকে ইনসুলিন রিলিজটা কম হয়, ঠিক আছে। এটা আমি দেখছিলাম ওই যে বারডেমের ফারুক পাঠান স্যার আছে, ফারুক পাঠান স্যার, হ্যাঁ। তো উনি হচ্ছে স্যার হচ্ছে এইটা ইউজ করে, ফারুক পাঠান স্যারের ইনসুলিন পাম্পটা। আচ্ছা, পরেরটা আসি। A 16-year-old youth is seen in the clinic because he feels he is failing to enter the puberty like in her peers. So on examination, the pubic hair growth is minimal, facial hair growth is absent. So external genitalia are small. So both testes are normal in size and located in the scrotum. So which one of the following hormone most drives the development of secondary sexual characteristics? তাহলে মেন ক্ষেত্রে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোস্টেরোডিয়ন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন, ডাইহাইড্রোইপিএন্ড্রোস্টেরন, অ্যান্ড্রোস্টেরন। ডেহা থেকে তো এটা না, ডেহা হবে না, কারণ ডেহা থেকে আপনার টেস্টোস্টেরন হয়, ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়, ইস্ট্রোজেন হয়, প্রোজেস্টেরন হয়। এটা তো সরাসরি হচ্ছে আপনার ইয়ার সাথে রিলেটেড না, এই মানে অ্যাকশনে, হরমোনাল অ্যাকশনের সাথে রিলেটেড না, ঠিক আছে না। এটা হচ্ছে আপনার আর অ্যান্ড্রোস্টেরোডিয়ন না, এটাও হবে না। টেস্টোস্টেরন হতে পারে, আরেকটা হচ্ছে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হতে পারে, দুইটার যে কোনো একটা হবে আর কি। কেউ জানেন কোনটা হতে পারে সরাসরি? ডাইহাইড্রোটেস্টোস্টেরন মনে হচ্ছে। না, ডেহা হবে না,
ডাইহাইড্রো আচ্ছা ডাইহাইড্রোটেস্টোস্টেরন ডাইহাইড্রোটেস্টোস্টেরন, হ্যাঁ এটা হতে পারে, অথবা টেস্টোস্টেরন হতে পারে। তো দেখি ওরা দেশে ডাইহাইড্রোটেস্টোস্টেরন। কারণ দেহা থেকে হচ্ছে এগুলো হচ্ছে বাই প্রোডাক্ট হিসাবে টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, ডাইহাইড্রোটেস্টোস্টেরন এগুলো হয়ে থাকে আর কি। The hormone has a 2 to 3-fold higher level of affinity for the androgen receptor and 5-fold higher propensity to activate the androgen receptor versus testosterone. আচ্ছা, তার মানে টেস্টোস্টেরন থেকে ডাইহাইড্রোটেস্টোস্টেরনের এফিকাসিটা ভালো আর কি, অ্যাফিনিটিটাও ভালো। আচ্ছা, in the adult it has a primary role to drive the growth of hair as well as the secondary sexual characteristics. Okay. Which of the following feature is a potential complication of this condition? Potential complication of this condition. আচ্ছা, এখানে T3 হচ্ছে 4.2, T4 হচ্ছে 4.2, 4.3। আচ্ছা, আর এখানে THS এর মানটা হচ্ছে বেড়ে গেছে 28। তাহলে এটা আমরা কি বলতে পারি এই কন্ডিশনটা? হাইপোথাইরয়েডিজম, তাই না? হাইপোথাইরয়েডিজম। A 45-year-old woman present to the 4th month history of tiredness, poor concentration and widespread pruritus. তার মানে হাইপোথাইরয়েডিজমের ফিচার। She has no other past medical history. Examination her pulse হচ্ছে 64, bradycardia আছে, হাইপোথাইরয়েডিজমে যেটা থাকে, BP okay, and she was overweight with dry skin. Overweight, dry skin. Which of the following feature is a potential complication of this condition? তাহলে হাইপোথাইরয়েডিজম কমপ্লিকেশন কোনটা? কার্ডিওমেগালি, গ্লোবস এন্ড স্ট্রোক, পেরিফেরাল নিউরোপ্যাথি, গাইনোকোমেশিয়া, অপটিক নিউরোপ্যাথি, প্রিটিবিয়াল মিক্সিডিমা। প্রিটিবিয়াল মিক্সিডিমা তো হাইপারথাইরয়েডিজম। প্রিটিবিয়াল হাইপারথাইরয়েডিজম না? না, আচ্ছা পেরিফেরাল নিউরোপ্যাথি নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি যে গ্লোব এন্ড স্ট্রোকিং এটা গ্লোবস এন্ড স্ট্রোকিং, কার্ডিওমেগালি, পটেনশিয়াল কমপ্লিকেশন, আর হচ্ছে কার্ডিওমেগালি। কেন হবে? কার্ডিয়াক কমপ্লিকেশন থাইরোটক্সিকোসিসের না ভাই কমপ্লিকেশন? সেটাও তো পালপিটেশন হয় না, মানে সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, পালপিটেশন, এসবিটি, এগুলো বললে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ায় দেয়। আচ্ছা, cardiomegaly can be complication of myxedema, severe hypothyroidism যেটা। So this patient has hypothyroidism and she has raised THS and low T4 and T3. Patient with myxedema can develop pericardial effusion. হ্যাঁ, এটা তো জানি। কার্ডিওমেগালি এবং হার্ট ফেলিওর করে, এটা জানতাম না। কার্ডিওমেগালি করে, হার্ট ফেলিওর করে, কার্ডিওমেগালি, হার্ট ফেলিওর। আচ্ছা, এখানে তো হাইপারথাইরয়েডিজম ফিচারসের মতো কনজেস্টিভ হার্ট ফেলিওর করে ওটাতে। কিন্তু পেরিকার্ডিয়াল ইফিউশন হয় হাইপোতে, এটা জানি না। হ্যাঁ, পেরিকার্ডিয়াল ডিফিউশন হয়। আচ্ছা আচ্ছা, গ্লোবস এন্ড স্ট্রোক, পেরিফেরাল নিউরোপ্যাথি হয় না, গাইনোকোমেশিয়া হয় না, অপটিক নিউরোপ্যাথি হয় না, প্রিটিবিয়াল মিক্সিডিমা, প্রিটিবিয়াল মিক্সিডিমা অ্যাসোসিয়েটেড গ্রেভস ডিজিজ, তাই না? হাইপারথাইরয়েডিস্ট হয়। আচ্ছা, উইথ হাইপারথাইরয়েডিজম this patient has hypothyroidism and evidenced by the symptoms of high THS and low T4. Hypothyroidism can cause the generalized swelling of the face, hands and feet, but doesn't cause the pretibial myxedema, which is infiltrative. Severe hypothyroidism myxedema can cause the bradycardia and hypothermia, এটা important কিন্তু, hypothermia, bradycardia, altered mental state এবং heart failure with the pericardial effusion and cardiomegaly. আচ্ছা, তাহলে কার্ডিওমেগালি দুই জায়গাতেই পাইতেছি আমরা, হাইপো প্লাস হচ্ছে প্রিটিবিয়াল মিক্সিডিমা রিলেটেড, হাইপার প্লাস হাইপো, দুইটাতেই পাই। আচ্ছা, পরেরটা আসি। বেসড অন দিস ফাইন্ডিংস হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ডেফিনিটিভ ম্যানেজমেন্ট? ফার্স্ট লাইন ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে TSS কম, T4 হচ্ছে বেশি, মানে থাইরোটক্সিকোসিস। A 43-year-old woman present with the weight loss, palpitation, diarrhea, cessation of periods. She has been treated by her GP for anxiety. So hyperthyroidism feature shop. Examination reveals the single nodules on the left of her thyroid about 1.5 cm diameter. তাহলে single nodule hyperthyroidism মতো ফিচার, that means toxic nodular goiter, ঠিক আছে? ডেফিনিটিভ ট্রিটমেন্ট কি দিবেন টক্সিক নোডুলার গটারের, মনে আছে? রেডিও আয়োডিন থেরাপি, আয়োডিন থেরাপি
টক্সিক নোডুলার গয়টার বা টক্সিক মাল্টিনোডুলার গয়টারের ক্ষেত্রে ইউজ করা হয়। রেডিও আয়োডিন থেরাপি। হ্যাঁ, আচ্ছা পরেরটা আসি। বলছে a 26 years old woman with a 10-year history of well-controlled type 2 diabetes, type 1 diabetes treated with an insulin pump. So presents for her routine diabetes appointment. She has been taking to patient in her waiting room who is on the dialysis for diabetic nephropathy. She has number of questions regarding her risk of renal disease. Okay, so এই অপশনগুলো একটু আমরা নিজেরা পড়ে ফেলি। ওকে, তাহলে কোনটা হতে পারে একটু বলেন। বি হবে। আই এম নট শিওর, অপশনগুলো আমি পড়ি নাই। আচ্ছা, আপনারা একজন বলুন বি, আর কেউ পড়ছেন? বলে বলেন। হ্যাঁ, কোশ্চেনটা একটু দেখি আরেকবার। ওকে, কোশ্চেনটা বলছে a 26 years old woman with a 10-year history of well-controlled type 1 diabetes treated with insulin pump presents for her routine diabetes appointment. She has been taking to a patient in the waiting room. So talking to a patient in the waiting room who is on the dialysis for diabetic nephropathy. Dialysis pache. And she has number of questions regarding her risk of renal disease. Which one of the following statement best describe renal disease in patient with type 1 diabetes? আর ভাই মনে হয় বি। বি না? আচ্ছা দেখি ওরা কি দিল। ওরা বলছে diabetes is the number one cause of end-stage renal disease in Europe and USA. এটা তো কঠিন কোশ্চেন, epidemiological question. Over 40% of people entering the dialysis in the USA, UK has diabetic nephropathy. People with the over diabetic nephropathy have a 10 times higher mortality rate than age or sex must control. Achha, people with the over diabetic nephropathy have a 10 times higher mortality. ভাই একটা কোশ্চেন ছিল। জি। ভাই পরীক্ষায় কি আসলে এপিডেমিওলজি বা পার্সেন্টেজ নিয়ে কি কোনো কোশ্চেন আসে? না, লাস্ট হচ্ছে বেশ কিছু ডায়েটিক মধ্যে দেখি নাই এপিডেমিওলজি নিয়ে কোশ্চেন। So basic question আছে TSA part 1 এ, বেসিক কোশ্চেন প্রতিটা অধ্যায়ের প্রতিটা ডিজিজের বেসিক ইনফরমেশন গুলো লাগবে আমাদের। হ্যাঁ, which of the following statements about the management of our thyroid eye disease is most accurate? Thyroid eye disease statement more accurate. হ্যাঁ, আচ্ছা, so to question টা পড়ি। You review a 32-year-old woman with relapsed Graves' disease. The thyroid stimulating hormone less than হচ্ছে 0.05 and T4 হচ্ছে 52. She has severe bilateral thyroid eye disease with marked orbital edema and proptosis. She is a smoker. You are considering the definitive treatment as she has relapsed twice after the drug treatment. তাহলে ড্রাগ ট্রিটমেন্টের পরে রিল্যাপস হয়েছে দুইবার। এবার কনসিডার ডেফিনিটিভ ট্রিটমেন্ট সে নিতে চায় আর কি। হুইচ অফ দ্য ফলোইং ট্রিটমেন্ট অ্যাবাউট দ্য ম্যানেজমেন্ট অফ আর থাইরয়েড আই ডিজিজ ইজ মোস্ট অ্যাকুরেট? তাহলে একটু আমরা নিজেরা পড়ি। তাহলে সে ড্রাগ দিয়েছিল, দুইবার ওষুধ দেওয়ার পরও কিন্তু রিল্যাপস হয়েছে, এখন সে ডেফিনিটিভ ট্রিটমেন্ট নিতে চায়, বুঝছে?
তাহলে কোনটা হবে? রেডিও আয়োডিন ট্রিটমেন্টই মনে হচ্ছে ভাইয়া। নো নো নো, ডেফিনেটিভ হলে তো থাইরয়েডেক্টমি হবে, এখন সাবটোটাল না সাব টোটাল অথবা টোটাল, এই দুইটার এখন আর করে না, সোশ্যাল মতন টোটালটাই করে। টোটাল থাইরয়েডেক্টমি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট অপশন ফর হার। Her thyroid eye disease might be worsened by the radioiodine treatment, and she has severe thyroid eye disease and is a smoker. So she is at high risk of worsening disease with the radioiodine. Tato jani. In addition, she has relapsed twice despite the medical treatment. Patient with the Graves hyperthyroidism and active moderate to severe or the sight-threatening ophthalmopathy should be treated with either medications or surgery. Medication fail করলে সার্জারিতে যেতে হবে। A 17-year-old boy who is 55 centimeter tall is worried that she might have stopped growing. So which hormone is chiefly responsible for epiphyseal fusion and cessation of growth? So growth hormone, testosterone, somatostatin, estrogen and thyroxine. গ্রোথ হরমোন, এস্ট্রোজেন। এটা হচ্ছে এস্ট্রোজেন, ঠিক আছে? এপিফাইসিয়াল ফিউশন করে দেয়, সেসেশন অফ দ্য গ্রোথ, এস্ট্রোজেন। The growth spurt at the puberty is brought about by the secretion of the androgen in the male and estrogen in the female. However, it is estrogen that ultimately terminate the growth by causing the epiphysis in the long bones to fuse. Estrogen rather than the androgen are therefore the responsible for skeletal maturation, epiphyseal fusion, and cessation of growth in the males and females. What are her symptoms most likely to be due to? আচ্ছা, কোন symptom হতে পারে তার? 24-year-old woman presents with the weight loss and is found to be biochemically hyperthyroid. তাহলে weight loss, hyperthyroid. She stated that a carbimazole, but after 2 weeks described the progressive visual blurring. Her corrected visual acuities are 6 out of 12 bilateral, and she has impairment of color vision bilaterally. There is evidence of bilateral proptosis, papillary reaction appear normal. There is evidence of bilateral proptosis and papillary reaction appear normal. What are her symptoms most likely to be due to? The adverse drug reaction, embolic phenomena, infiltration of the optic nerve, optic atrophy, optic nerve compression. তাহলে কোনটা হবে? এটা তো থাইরয়েড আই ডিজিজ, তাই না? infiltration of অপটিক নার্ভ কম্প্রেশন। এটা হবে অপটিক নার্ভ কম্প্রেশন, ঠিক আছে? কম্প্রেশন, যেহেতু এক্সট্রাকুলার মাসল যেগুলো আছে এগুলো কিন্তু মোটা হয়ে যায়, হ্যাঁ, প্লাস হচ্ছে ফ্যাটি টিস্যুও কিন্তু ডিপোজিশন হয়, যার জন্য হচ্ছে গিয়ে অপটিক নার্ভের উপরে কম্প্রেশন পড়ে, ঠিক আছে, থাইরয়েড আই ডিজিজের জন্য। So optic nerve compression, this patient has the thyroid eye disease and swelling of the extraocular muscle and orbital fat predisposed the optic nerve to compression at the orbital apex. Okay. Optic nerve compression may occur in the absence of proptosis and classically causes reduced vision with color desaturation and disc edema and visual field defect with enlargement of the blind spot. Okay, so which of the following is the likely to be underlying cause of his hypercalcemia? Hypercalcemia underlying karon ki? So 74-year-old man present to the ED with the abnormal chest X-ray revealed the right hilar mass. Okay, there is history of 40 years of cigarette smoking. তাহলে কি ধরনের ক্যান্সার হতে পারে? Squamous cell lung cancer. Okay, squamous cell lung cancer. ক্যালসিয়াম লেভেল বাড়ার কারণটা কোনটা? প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড প্রোটিন, এটাই মানে raised parathyroid hormone related protein. Yep. What is the most likely diagnosis? জানতে চাইছে most likely diagnosis. A 28-year-old man present to the ED with sudden onset loss of vision in his right eye. His only past history of note and previous cerebral hemorrhage.
তাহলে চোখে সমস্যা, cerebellar hemorrhage. On examination, he has evidence of bilateral retinal hemangiomas. মোটামুটি ডায়াগনোস হয়ে গেছে। দেখেন, retinal hemangiomata, retinal hemangiomata, cerebellar hemangioblastoma, হ্যাঁ, এই দুটাই কিন্তু আছে এখানে। Partial retinal detachment in his right eye. What is the most likely diagnosis? So simple traumatic retinal detachment, clotting disorder, bleeding due to hypertension, von Hippel-Lindau, McCone-Albright syndrome. von Hippel So von Hippel-Lindau syndrome, তাই না? Disease. আচ্ছা, von Hippel-Lindauটা কি autosomal recessive নাকি X-linked dominant? অটোসোমাল ডমিনেন্ট। এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ। এই জন্য পেশেন্টের বয়স হচ্ছে 28। হ্যাঁ, এই সময় পেশেন্টের যেটা হচ্ছে সাডেন লস অফ ভিশন, দ্যাট মিনস এটা হচ্ছে রেটিনাল হেমানজিওমাটা, এটা হয়ে তার সাডেনলি এখান থেকে ব্লিডিং হয়েছে, রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেছে, ব্লিডিং হইতে হইতে পার্শিয়াল রেটিনাল ডিটাচমেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যেটা সেরেবেলার হেমানজিওমাটা, হ্যাঁ, যেটাতে সেরেবেলার হেমোরেজ হয়েছে সেরেবেলার হেমানজিওমাটা থেকে। আর এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে হচ্ছে আমাদের রেনাল সেল ক্যান্সার। হ্যাঁ, von Hippel-Lindau ডিজিজের হিমোগ্লোবিন কম থাকে না বেশি থাকে? বেশি। ক্যান্সার থাকলে তো hemoglobin concentration হ্যাঁ, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন হচ্ছে বেশি থাকে, কারণ হচ্ছে ওই যে সেরেবেলার হেমানজিওমাটা বা সেরেবেলার হেমানজিওব্লাস্টোমা, এগুলো হচ্ছে ইরিথ্রোপয়েটিন লাইক সাবস্টেন্স রিলিজ করে, যেগুলো হচ্ছে ইরিথ্রোপয়েটিন রিলিজকে বাড়ায় দেয়। আবার এখানে রেনাল সেল ক্যান্সার হয়, যেটা একটা হাইপার নেফ্রোমা স্টেট। সো এখানেও কিন্তু আলটিমেটলি একটা সিনার্জিস্টিক ইফেক্ট হয়ে আলটিমেটলি হিমোগ্লোবিন বাড়ে। আচ্ছা, which of the following statements best describe the pioglitazone therapy? এটা আমরা অপশন গুলা পড়লে আশা করি পেরে যাব। একটু আমরা নিজেরা পড়ি। ডেসক্রাইব, প্রথমটা তো সত্য, তাই না? হার্ট ফেলিওর করে, ব্লাডার ক্যান্সার করে, হ্যাঁ, ওয়েট কি ডি নাম্বারটা মনে হচ্ছে। হ্যাঁ, বেশি বেশি কোরিলেট করতেছে ডি। হার্ট ফেলিওর ক্যান বি প্রিসিপিটেড ইন সাম পেশেন্ট টেকিং দ্য গ্লিটাজোন ডিউ টু ফ্লুইড রিটেনশন। এটাই, হ্যাঁ, ফ্লুইড রিটেনশন করায়, তারপরে হচ্ছে ব্লাডার ক্যান্সার করায়। Which of the following is the most likely cause of his clinical picture? Most likely cause কি হতে পারে? 30-year-old woman present with an 18-month history of polyuria polydipsia. Her only other history of note was increasing joint pains and one visit to the GP with depression and constipation some 6 months before. Examination was unremarkable. Investigation show glucose হচ্ছে 4.1, urea হচ্ছে 5.2, creatinine 80, corrected calciumটা তার বেশি, ফসফেট হচ্ছে কম, প্যারাথাইরয়েড হচ্ছে নরমাল। ডায়াগনোসিস বলে ফেলেন। ক্যালসিয়াম বেশি, ফসফেট নরমাল, কম, primary hypertension প্রাইমারি প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। Okay, পরের কোশ্চেন আসি। A 17-year-old girl is referred to the endocrine clinic with the primary amenorrhea. Endocrine clinic primary amenorrhea আসছে। On clinical examination, she was BMI হচ্ছে 21, moderate hirsutism and clitoromegaly. আচ্ছা, তারপরে আসি LH এর মানটা হচ্ছে ভালো, FSSO 4, ওকে, এস্ট্রাডিওল হচ্ছে 400, 400 একটু বেশি, টেস্টোস্টেরন হচ্ছে 2, তাও একটু বেশি। A male cousin was seen in the clinic at the age of 8 years with precocious puberty. Okay, সুন্দর। Which blood marker is most likely to be abnormal in these girls? Sodium, 17-hydroxyprogesterone, potassium, cortisol, human chorionic gonadotropin. 17 হাইড্রোক্সিপ্রোজেস্টেরন 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন ভাই এটা Yep. কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া। ইনকাম অ্যাড্রিনাল হাইপোপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। অনেকেই হয়তো ডেভিডসন থেকে একটা ছবি আছে, দেখছেন কিনা জানি না, অবশ্যই অবশ্যই এই ছবিটা দেখতে হবে, কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, হ্যাঁ, ডেভিডসন থেকে। কারণ এই ছবিটা খুবই সুন্দর এবং চমৎকার একদম বোঝার জন্য, ঠিক আছে। মুখে 1000 বার বললেও কাজ হবে না, ওটা না দেখলে, হ্যাঁ, ওটা দেখবেন।
আর এই কোশ্চেনটা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার কোশ্চেনটার একটা পয়েন্ট দেখবেন, ওরা সবসময় ক্লাইটোরোমেগালি, হ্যাঁ, এই কথাটা দিবে, প্রিকোশিয়াস পিউবার্টি এই কথাটা ওরা দিবে, ঠিক আছে, দুইটা কথা একদম কমনলি দিবেই, হ্যাঁ। আর যেহেতু আমরা তো জানি কোলেস্টেরল থেকে মেইনলি এখানে টেস্টোস্টেরন তৈরি হয়, টেস্টোস্টেরন থেকে ইস্ট্রোজেন তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া কোলেস্টেরল থেকে আমাদের অ্যালডোস্টেরন তৈরি হয়, কর্টিসলও তৈরি হয়। মেইন কথা হচ্ছে কোলেস্টেরল থেকে অ্যালডোস্টেরন কর্টিসল প্রায় সেম পাথওয়েতে তৈরি হয়, ঠিক আছে। যখন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকে তখন 21 হাইড্রোক্সিলেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে। ঠিক আছে, যদি ওই এনজাইমগুলোর ডেফিসিয়েন্সি থাকে 21 হাইড্রোক্সিলেজ, তখন দেখা যায় অ্যালডোস্টেরন এবং কর্টিসল এই পাথওয়েটা আর হয় না, বন্ধ হয়ে যায়। তাহলে ওই পাথওয়েটা যখন বন্ধ হয় তখন অন্য যে পাথওয়েটা থাকে, মানে টেস্টোস্টেরন তৈরির পাথওয়ে বা এস্ট্রোজেন তৈরির পাথওয়ে, সেটা হচ্ছে বেশি মানে ত্বরান্বিত হয়। তখন দেখা যায় 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন এটা তৈরির পরিমাণ হচ্ছে বেড়ে যায়। যদি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকে, কোনো পেশেন্টের 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি থাকে, তখন হচ্ছে এই 17 ডাইহাইড্রোক্সি প্রোজেস্টেরনের পরিমাণ হচ্ছে বাড়ে। 17 ডাইহাইড্রোক্সি প্রোজেস্টেরন থেকে যেটা হয়, ডেহা তৈরি হয়। ডেহা থেকে পরে যেগুলো তৈরি হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। আর টেস্টোস্টেরন থেকে অ্যারোমাটেজ এনজাইমের মাধ্যমে ইস্ট্রোজেন হয়, অথবা এই টেস্টোস্টেরনটা মেটাবোলাইজ হয়ে ডাইহাইড্রোটেস্টোস্টেরনে কনভার্ট হয়, ঠিক আছে। সো এই জন্য যখন কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকে তখন পেশেন্টের হচ্ছে অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরি বন্ধ হয়, আর 17 ডাইহাইড্রোক্সি প্রোজেস্টেরন তৈরির পরিমাণ হচ্ছে বাড়ে, ডেহার পরিমাণ বাড়ে, ইস্ট্রোজেনের পরিমাণ বাড়ে, টেস্টোস্টেরনের পরিমাণ বাড়ে। আলটিমেটলি পেশেন্টের এই যে ক্লাইটোরোমেগালি বা হার্সুটিজম বা প্রিকোশিয়াস পিউবার্টি এই ফিচারগুলো চলে আসে, ঠিক আছে। দেখেন এদের দেখেন ইস্ট্রোজেনের পরিমাণ বেশি, টেস্টোস্টেরনের পরিমাণ বেশি, বাট এলএইচ এফএসএস কিন্তু মোটামুটি অনেকটা নরমাল বা একটু কমের দিকে আছে। আচ্ছা, আমরা আজকে কোশ্চেনে পাইছিলাম ক্লাসিক্যাল, কনজেনিটাল, নন ক্লাসিক্যাল। এটা তো পড়া হয় না, মানে এটা কি একটু যদি বলতেন। আচ্ছা, ক্লাসিক্যালটা হচ্ছে যদি কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়ার কোনো পেশেন্টের ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি থাকে, ঠিক আছে, প্রিকোশিয়াস পিউবার্টি থাকে, ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি, প্রিকোশিয়াস পিউবার্টি, এই ফিচারগুলো আমরা যদি পেয়ে যাই তখন আমরা এটার বলি হচ্ছে ক্লাসিক্যাল, ঠিক আছে। আর যদি ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি থাকে না, অথবা আর্লি যদি তার মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো না আসে, প্রিকোশিয়াস পিউবার্টি গুলো না আসে, তখন সেটা হচ্ছে নন ক্লাসিক্যাল, ঠিক আছে। স্পেশালি সোডিয়াম, পটাশিয়াম এগুলোর হচ্ছে মেইনলি তার হয় আর কি, অ্যাবনরমালিটি থাকে ইলেকট্রোলাইটের মধ্যে। Okay, so next question. বলছে a 43 years old patient with a 20-year history of poorly controlled type 1 diabetes presents with acute central crushing chest pain and he is diagnosed with the ST segment elevated MI and he has background history of hypertension and microalbuminuria. So which of the following best fits outcome or management of myocardial MI associated with the type 1 diabetes? অনেক সময় লাগবে, আমরা সরাসরি অপশনটা দেখে ফেলি। এই ক্ষেত্রে আমাদের টার্গেট ব্লাড প্রেসার মেইনটেইন করতে হবে 130 থেকে 80 if it can be achieved without undue treatment burden। তাহলে আমাদের মেইনলি ব্লাড প্রেসারটা, ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিক পেশেন্টের এমআই যদি হয় তার সেই ম্যানেজমেন্টের বেস্ট ফিট একটা পরবর্তী আউটকাম পাইতে গেলে ব্লাড প্রেসার কন্ট্রোল রাখতে হবে, সেটা হচ্ছে 130 থেকে 80। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? ওখানে এস্ট্রাডিওল হচ্ছে 27, ওকে, এফএসএস, টিএইচএস, ওকে, কমের দিকে আর কি, আর এটা ঠিকই আছে। গ্লুকোজ, সোডিয়াম, potassium, sodium, platelets, WBC, hemoglobin, okay. 17-year-old woman comes to the endocrine clinic for review. She had 3 or 4 periods at the age of 13 and was then started on the oral contraceptive pill because severe menstrual pain and heavy bleeding. She is worried and she has had no period for the past 9 months. তাহলে এখন অ্যামেনোরিয়া হয়ে গেছে, সেকেন্ডারি অ্যামেনোরিয়া। তাহলে 9 বছর বয়সে তার পিরিয়ড ছিল, কিন্তু এখন হচ্ছে তার পিরিয়ড অফ 9 মান্থ ধরে।
She has stopped the oral contraceptive some 6 months earlier. There is no past medical history of note. So BP হচ্ছে 105/72, pulse হচ্ছে 62, regular, BMI 17. She has normal breast and development and secondary sexual hair, but not hirsutism. And her in her sparse time she is a keen gymnast. Okay. তাহলে জিমনিস্ট, বিএমআই হচ্ছে 17, কি হতে পারে ডায়াগনোসিস? Anorexia nervosa. এটা হচ্ছে ফাংশনাল ফাংশনাল হাইপোথ্যালামিক ফাংশনাল ফাংশনাল অথবা অ্যানোরেক্সিয়া নার্ভাস আমরা বলতে পারি। আচ্ছা, যা হোক। So, এখন যেটা হচ্ছে গিয়ে আমরা যেটা দেখলাম, which of the following the most likely diagnosis? আচ্ছা, atypical congenital adrenal hyperplasia, polycystic ovarian syndrome, primary amenorrhea due to Turner syndrome, secondary amenorrhea due to low body weight and testicular feminization. সেকেন্ডারি due to লো low বডি body ওয়েট weight. Secondary amenorrhea due to low body weight. Functional amenorrhea. What is the most appropriate management? A 28-year-old woman who is seen in the resuscitation area of the emergency department. She was found collapsed at home by her mother. She has been diagnosed with the type 1 diabetes and examination. She has GCS with a 9 out of 15. She is sweating and capillary blood glucose rate 1.1. The patient does not have IB access. Okay, what is the most appropriate ম্যানেজমেন্ট? ওরাল ডেক্সট্রোজ জেল দিব, নাকি আমরা হচ্ছে ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দিব, ইন্ট্রাভেনাস গ্লুকাগন 5% দিব? পেইন কিন্তু কলাপস। আচ্ছা, সো ইন্ট্রাভেনাস গ্লুকোজ 50% দিব নাকি গ্লুকোজ জুস 120 দিব? I am glucagon. ইন্ট্রামাসকুলার গ্লুকাগন। ইন্ট্রামাসকুলার দিতে হবে, তাই না? যেহেতু পেশেন্ট ডাজ নট হ্যাভ এনি আইবি অ্যাক্সেস, ঠিক আছে, সো আমাকে হচ্ছে ইন্ট্রামাসকুলার গ্লুকাগন দিয়া অ্যাজ আর্লি এজ পসিবল তার সুগার বাড়াই ফেলাইতে হবে। পরের কোশ্চেনে বলছে which of the following the most likely diagnosis কি হতে পারে? সো রেনিন এবং অ্যালডোস্টেরন বোথ হচ্ছে সাপ্রেসড। ওকে, সো এখানে ক্রিয়েটিনিন ভালো, বাইকার্বনেটটা বেশি, হাইপারক্যালেমিয়া, পটাশিয়ামটা কম, হাইপোক্যালেমিয়া। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, হাইপোক্যালেমিয়া আছে, এইদিকে এগুলো ভালোই আছে, ফাইন, এগুলা হাইপারটেনশন আছে। সো এইভাবে আমাকে একটা ডায়াগনোসিস বলে দেন না, কি হতে পারে? রেনিন এবং অ্যালডোস্টেরন কম, কিন্তু পেশেন্টের হচ্ছে পটাশিয়াম কম, ব্লাড প্রেশার বেশি, মেটাবলিক অ্যালকালোসিস, কি হতে পারে? অপশন গুলো একটু দেখতে পারেন। লিডেল সিনড্রোম সিউডো এক্স্যাক্টলি, এটা হচ্ছে লিডেল সিনড্রোম। হ্যাঁ, লিডেল সিনড্রোমে সিউডো হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো তার ফিচার থাকবে, অর্থাৎ হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো ফিচার থাকবে, কিন্তু রেনিন এবং অ্যালডোস্টেরন দুইটা হচ্ছে কম থাকবে। তাহলে এখানে বোথ রেনিন এবং অ্যালডোস্টেরন হচ্ছে সাপ্রেস, বাট এখানে হাইপার অ্যালডোস্টেরনিজমের মতো ফিচার, যেখানে পটাশিয়ামটা কম, যেখানে বাইকার্বনেট হচ্ছে বেশি, মেটাবলিক অ্যাসিডোসিস, পেশেন্টের সাথে হচ্ছে আমাদের হাইপারটেনশন আছে, লিডেল সিনড্রোম। আচ্ছা, পরের কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোস কি হতে পারে? 65-year-old woman known to have the chronic low back pain notice a severe sharp pain in the left groin after the minor fall and is unable to walk, and she was born in Nigeria and has been living in the UK for 15 years. She has a BMI of 31 kilo per meter square. Left neck of femur fracture is identified on the radiological examination. Routine laboratory evaluation disclosed the serum calcium concentration হচ্ছে 2.1, অনেক কম। তাহলে ফ্র্যাকচার আছে, ফ্র্যাকচার হিস্ট্রি আছে, লো ব্যাক পেইন এবং পেশেন্ট হচ্ছে নাইজেরিয়ান। হ্যাঁ, আচ্ছা, এখন ক্যালসিয়াম হচ্ছে 2.1, ওকে, সেরাম ফসফেট হচ্ছে 0.67 কম, তাহলে ক্যালসিয়াম কম, ফসফেট কম, প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে 80, অনেক বেশি, রেনাল ফাংশন ইজ নরমাল। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? সো প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপারভিটামিনোসিস ডি, প্যাজেট ডিজিজ অফ দ্য বোন, ইডিওপ্যাথিক অস্টিওপোরোসিস, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি।
কি দিব, কি হতে পারে এটা? এটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি না? কারণ ডি ডেফিসিয়েন্সি। কম, ঠিক আছে, ক্যালসিয়াম অনেক কম, প্যারাথাইরয়েড হরমোন লেভেল অনেক বেশি। হ্যাঁ, সো এখানে অস্টিওম্যালাসিয়া হয়ে গেছে, যার জন্য তার বোন পেন হচ্ছে, ঠিক আছে না, ফ্র্যাকচার হয়ে গেছে পেশেন্টের, লেফট নেক ফ্র্যাকচার আছে। So vitamin D deficiency. The combination of the hypocalcemia and hypophosphatemia along with the fracture points to the diagnosis of osteomalacia and vitamin D deficiency. She is a high risk of vitamin D deficiency because of her ethnicity and obesity. What is the treatment should be administered urgently? ঠিক আছে, পেশেন্টের সোডিয়াম কম, পটাশিয়াম হচ্ছে বেশি, ডায়াগনোসিস বলেন, এবং এখানে ব্লাড প্রেশারও কমে গেছে। কি হতে পারে ডায়াগনোসিস? Addison's crisis. এডিসন ডিজিজ, এডিসনিয়ান ক্রাইসিস। সো আমরা হচ্ছে ইনিশিয়ালি কি দিব তাহলে? হাইড্রোকর্টিসন। বি হাইড্রোকর্টিসন, ইয়েস, হাইড্রোকর্টিসন। ওকে, নেক্সট কোশ্চেন আসি। বলছেন 72-year-old man present to the emergency department with worsening back and left hip pain. He is now finding it's difficult to walk despite the taking regular paracetamol and ibuprofen. He has a history of hypertension and COPD, for which he takes Remipil, Indapamide, and high-dose Serotype inhaler. On examination, he confirmed lumbar spine tenderness and right hip pain. আচ্ছা, so এখন হচ্ছে which one of the following additional findings when existing without any other test abnormalities would suggest a diagnosis of Paget disease rather than metastatic disease? আচ্ছা, Paget disease rather than metastatic disease. Mixed sclerotic and lytic lesion on the X-ray? না, Paget se to sclerotic lytic one. Multinucleated osteoclast on the biopsy? Hypercalcemia? No, ক্যালসিয়াম তো নরমাল থাকে Paget se. So prostate specific enzyme হচ্ছে 8. Serum alkaline phosphatase activity 5 times the upper limit of the normal. Isolated LP raise. Isolated ALP risk কিন্তু 5 টাইম না কয় টাইম তা তো জানি না। আর মাল্টি নিউক্লিয়েটেড অস্টিওক্লাস্ট অন দ্য বায়োপসি, এটা হতে পারে তাহলে কোনটা হবে? এলপি লেভেল তো বাড়ে না। আচ্ছা, এটা এখানে কি হয়েছে, ঘটনাটা কি এখানে? এটা তো পেশেন্ট হচ্ছে পাচ্ছে, স্টেরয়েড পাচ্ছে, তাই না? স্টেরয়েড পাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা পয়েন্ট। আবার এদিকে ওরা বলছে which of the following additional findings when existing without any other test abnormalities would suggest a diagnosis Paget disease rather than metastatic disease? Paget disease rather than metastatic disease, তাই না? দেখি দুইটা যেগুলো একটা হতে পারে। Multinucleated osteoclast on biopsy te pabo ki no, the mixed lytic and sclerotic appearance of the Paget disease may make it difficult to radiologically distinguish metastatic malignancy in some patient. A biopsy may sometimes be required if imaging studies including CT or MRI and unable to distinguish those conditions with significant confidence. Paget disease affecting one joints is common, particularly when the hip and pelvis are concerned. Most noticeable biochemical abnormality associated with the Paget disease marked elevation of alkaline phosphatase. Sometimes up to 5 times to the upper limit of the normal range. However, ALP level can also be elevated metastatic cancer. ওরা কিন্তু বলছিল যে Paget disease rather than metastatic cancer, এই জন্য লাস্টেরটা হয় নাই। হ্যাঁ, কারণ এটা ALP লেভেল হচ্ছে মেটাস্টেটিক ক্যান্সারও বাড়ে, সেই জন্য শুধুমাত্র অস্টিওক্লাস্ট অফ দ্য বোন বায়োপসি যেটা, এটা হচ্ছে Paget disease ক্ষেত্রে ইউনিক। মেটাস্টাসিসে কি অস্টিওক্লাস্ট পাওয়া যেতে পারে না মাল্টিনিউক্লিয়েটেড? অস্টিওক্লাস্ট মাল্টিনিউক্লিয়েটেড না, ওইখানে আমরা পাবো না। ওইখানে তো মেইনলি মেটাস্টেটিক সেলগুলো থাকে, ক্যান্সার সেলগুলো থাকে, ঠিক আছে, যেখানে যেখানে ডিপোজিশন হয় সেখানে মাইটোসিসের বিভাজনে সেলের গ্রোথ হচ্ছে বাড়ায়, নাম্বার হচ্ছে বাড়ায়, ঠিক আছে, ভালো সেলগুলোকে রিপ্লেস করে ক্যান্সার সেলে রিপ্লেসমেন্ট নেয় আর কি।
Which diagnosis fit best with this clinical picture? Diagnosis fit best with this clinical picture. A 23-year-old woman is admitted to the emergency department for her office for the third time in the space of 2 months after having suffered a syncopal attack. Okay. On questioning, she admits to having felt very tired over the past few months, having intermittent abdominal pain and being dizzy on number of occasions. On examination, she looks slim and tan, blood pressure 110/70, on lying and drops 80-60, postural drop আছে, potassium বেশি, তারপর হচ্ছে free T4 হচ্ছে 9, TSS হচ্ছে কমের দিকে. Okay, what is the diagnosis fit best with this clinical picture? Hypothyroidism, primary adrenal failure, psychiatric symptoms, hypovolemia, HIV positivity. Adrenal failure. Adrenal failure কারণ পটাশিয়ামটা বেশি দিছে, সাথে হচ্ছে পেশেন্টের পোস্টারাল ড্রপ আছে, সিনকোপাল অ্যাটাক আছে ডিউ টু পোস্টারাল ড্রপ. সো সাথে আরেকটা হাইপোথাইরয়েডিজমও তার কিছুটা ফিচার আছে মেইনলি. সো এটা হচ্ছে অ্যাড্রেনাল ফেলিওর. Which of the following is the likely diagnosis? Likely diagnosis কি হতে পারে? Okay, so এখানে islets and glutamic acid decarboxylase antibodies all are negative. এই কথাটা পাইলে সাথে হচ্ছে এখানে 3+ গ্লুকোসিউরিয়া আছে, পেশেন্টের বয়স হচ্ছে 19 বছর, ঠিক আছে, পেশেন্টের বয়স হচ্ছে 19, পলিউরিয়া, পলিডিপসিয়া সব আছে, ডায়াগনোসিস বলে ফেলেন কি হতে পারে? ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস. হ্যাঁ, ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস, যেহেতু অ্যান্টিবডি গুলো হচ্ছে নেগেটিভ, সো টাইপ 1 হবে না, সো এটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস. মোডি, এটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস. 30-year-old school teacher is on a combined oral contraceptive pill containing 20 microgram of ethinyl estradiol, and she asks about its possible side effect. Which of the following side effect is most likely to occur with this dose of estrogen is a combined pill? Deep vein thrombosis, nausea, increased ischemic cerebrovascular event, breakthrough bleeding, migraine. Migraine. Breakthrough bleeding Breakthrough সবারই হয়, কমন, তাই না? এটা তো হবেই. So dysmenorrhea, menorrhagia, premenstrual syndrome are seen very commonly in women prescribed the combined oral contraceptive pill. Other abnormalities associated with the menstruation are also commonly seen. আচ্ছা, এখানে যেটা বলো, 25-year-old woman has been prescribed the emergency contraceptive pill levonorgestrel following the unprotected sexual intercourse. Her period have been regular to date and her last period হচ্ছে 1 week ago. What is the most probable mechanism of action of emergency contraception in preventing conception in this case? তাহলে thicken the cervical mucus, delay the ovulation, decrease the tubal motility and ciliary action, rendering the endometrium unfavorable for implantation, and last one is blocking the secretion of progesterone by corpus luteum. কোনটা হতে পারে? লাস্টেরটা নাকি ব্লকিং দ্য সিক্রেশন প্রজেস্টেরন? না, এটা হবে না, এটা তো ভিন্ন জিনিস. প্রজেস্টেরন সিক্রেশন বন্ধ করে তো আমরা তো ফার্টিলাইজেশন অফ করতে পারবো না, তাই না? তাহলে কি ডিলে ওভুলেশন? ডিলে ওভুলেশন, থিকেনিং তো করে হচ্ছে thickening of the cervical mucus. ওরাল কন্ট্রাসেপটিভ পিল গুলা, এটা তো ইমার্জেন্সি পিল, তাই না? এটা তো সাথে সাথে ইমপ্ল্যান্টেশন বন্ধ করবে, এটা আনফেভারেবল ফর ইমপ্ল্যান্টেশন. Endometrium. হতে পারে, দেখি ওরা কি delay ovulation দিছে. Delay ovulation কারণে the main mode of action levonorgestrel 1.5 mg is
to delay the ovulation. আচ্ছা, thickening of the cervical mucus is less likely to be effective as sperm may already have entered the uterine cavity. এর জন্য করার লাভ নাই thickening. Blocking the secretion of progesterone তো কর্পোসিটি হবে না। আচ্ছা, এটাতে কি বললো, rendering the endometrium unfavorable for implantation is incorrect. The levonorgestrel used as the emergency contraception have no significant effect on the favorability to the uterus for implantation. তাহলে ঢিলে করায়, ওভুলেশনটা হচ্ছে মেইনলি সে ঢিলে করায় দেয়। ওকে, পরের কোশ্চেন আসি। সো এখানে বলছে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে 60, তার মানে নরমাল দিকে আছে। ফসফেট হচ্ছে আমাদের কম আছে 0.55, আর ক্যালসিয়াম হচ্ছে বেশি আছে। ডায়াগনোসিস কি? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। প্রাইমারি hyperparathyroidism. Okay, so which single investigation is most likely to establish the diagnosis? A 26-year-old woman present to the increased hair growth on her arms, legs, body, and describes 6-month history of weight gain, particularly abdominal region, and she is noted the purple stripe of her abdomen. এখন ব্লাড প্রেশার একটু বেশি থাকবে, ঠিক আছে, বিএমআই টা বেশি আছে। ডায়াগনোসিস কি হবে? হেয়ার ট্রিয়ার গ্রো করতেছে। কুশিং syndrome. তাহলে আমরা কোন টেস্টটা করব ইনভেস্টিগেশন ইনিশিয়ালি? 24-hour urinary cortisol level. 24-hour urinary free cortisol level. আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। হ্যাঁ, ওই যে অ্যাসিটাইলকোলিনটা মনে হয় যে থিওকোমাসাইটোন। কোনটা ভাইয়া? 24 আওয়ার ইউরিনারি আচ্ছা, 24-hour urinary free ক্যাটাকোলামাইন্স, যেটা ক্যাটাকোলামাইন্স, আর বর্তমানে সবচেয়ে প্রায়োরিটিতে করে হচ্ছে মেটানেফ্রিন, ঠিক আছে, মেটানেফ্রিন। থ্যাংক ইউ। আচ্ছা, পরের কোশ্চেন, which of the following is the best initial investigation to confirm the underlying diagnosis? এখানে গ্লুকোজটা বেশি আছে আর বাকিগুলো নরমালি আছে। So 45-year-old woman comes to the endocrine clinic for review. She complains that he had significant change in her personal appearance and with enlargement of the lower jaw, and she described as the builder's hands. Blood pressure হচ্ছে বেশি আছে, রিং পড়তে গেলে তার এখন পারে না, no longer wear the ring. Diagnosis কি? Acromegaly. So acromegaly initial investigation কোনটা জানি করি? JF1. Like growth factor 1. Yep, IGF-1. A 26-year-old woman with a non-classical congenital adrenal hyperplasia due to 11-beta hydroxylase attends the clinic with the oligomenorrhea hirsutism. She takes you with hormone is responsible for the excess coarse hair growth. So which of the following hormone is the responsible for hirsutism in the non-classic congenital CAH? So এই চারটার মধ্যে একটা বলেন কোনটা? চারটার মধ্যে এটা কি ক্রোমেগালি? মনে পড়ে না? দেহা ঠিক আছে, বেশি থাকে। বেশি থাকে। আপনাদের একটা জিনিস আমি দেখাই দিই, এটা আসলে আমার এমআরসিপি গাইডলাইনে আপনারা যাবেন, হ্যাঁ, যাওয়ার পরে দেখবেন এই যে গ্রুপ টপিক আছে, হ্যাঁ, গ্রুপ টপিকস ইন দিস গ্রুপ, ঠিক আছে, সি অলে দিবেন, দেখবেন যে প্রত্যেকটা সিস্টেমের উপরে কার্ডিওলজিতে মানে অনেকগুলো পোস্ট আছে, 59, এমআরসিপি 457, রেসপিরেটরি 35, এন্ডোক্রাইন আছে 35, এরকম করে হ্যাশট্যাগ দিয়ে আমি অনেকগুলো মানে ফোল্ডার করে রাখি, ঠিক আছে। আপনারা যখন যে সিস্টেমটা পড়বেন তখন ওই সিস্টেমে গিয়ে
ওই সিস্টেমের পোস্ট গুলো একটু আপনারা দেখবেন। দেখা হচ্ছে আজকে আমরা এন্ডোক্রাইন পড়তেছি, এন্ডোক্রাইনে যাবেন, হ্যাঁ? এন্ডোক্রাইনে গেলে এন্ডোক্রাইন রিলেটেড অনেক কিছু মানে যেগুলো খুবই এসেনশিয়াল পরীক্ষায় আসে সেই পোস্ট গুলো দেওয়া আছে, ঠিক আছে? এখান থেকে এগুলো একটু দেখে নেবেন। এন্ডোক্রাইন এই যে দেখেন ওই যে কুশিং সিনড্রোম ডায়াগনোসিসের যে ইয়াটা চার্টটা ছিল, ঠিক আছে? লো ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট যদি করা হয় তাহলে যদি কর্টিসল লেভেলটা থাকে, লো কর্টিসল হয় তাহলে সেটা হচ্ছে নরমাল অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আর কর্টিসল লেভেল যদি হাই বা নরমাল থাকে তখন সেটাকে বলা হয় কুশিং সিনড্রোম। আর হাই ডোজ ডেক্সামিথাসোন সাপ্রেশন টেস্ট যদি দেওয়া হয় যদি কর্টিসল লেভেল থাকে সেটা হচ্ছে কুশিং ডিজিজ, দ্যাট মিন্স পিটুইটারি কজ। আর যদি কর্টিসল লেভেল দেওয়ার পরে হাই ডোজ যদি এসিটিএস লেভেলটা থাকে তখন হচ্ছে এটা হচ্ছে কুশিং, অ্যাড্রিনাল কুশিং। আর এসিটিএস যদি হাই থাকে সেটা হচ্ছে একটোপিক এসিটিএস। এটা একটু দেখতে পারেন। তারপরে এখানেও ইন্টারপ্রিটেশন আছে ডেভিডসনের, যেটা দেখানোর জন্য নিয়ে আসছি। এই যে এটাও দেখবেন, ঠিক আছে? এটা থেকে এটা ইম্পর্টেন্ট, থাইরয়েড রিলেটেড ডেভিডসনের আর কি এগুলো। এটা তো যে উইপল স্টার যেটা ইনসুলিন সি পেপটাইড রিলেটেড, ঠিক আছে? কোনটাতে বাড়বে কমবে, ওকে? এই যে এটা যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি মেইনলি এই জায়গায় আসা, হ্যাঁ? এখানে দেখেন এই যে কর্টিসল, হ্যাঁ? কর্টিসল থেকে এইদিকে একটা পাথওয়ে আছে, এই পাথওয়ে যেটা হচ্ছে ডেহা তৈরি হয়, হ্যাঁ? আবার এই কর্টিসল কোলেস্টেরল থেকে আর কি, সরি, কোলেস্টেরল থেকে এদিকে একটা পাথওয়েতে ডেহা তৈরি হয়। আবার এই কোলেস্টেরল থেকে এখান দিয়ে একটা পাথওয়ে দিয়ে হচ্ছে আমাদের অ্যালডোস্টেরন তৈরি হয়। আবার এই কোলেস্টেরল থেকে এখান দিয়ে আইসা এই পাথওয়েতে দিয়ে হচ্ছে আমাদের কর্টিসল তৈরি হয়, ঠিক আছে? তাহলে দেখেন অ্যালডোস্টেরন প্লাস হচ্ছে কর্টিসল দুইটা তৈরি হইতে গেলে যে এনজাইমটা লাগে সেই এনজাইমটার নাম হচ্ছে 21 হাইড্রোক্সিলেজ এনজাইম অথবা 11 বিটা হাইড্রোক্সিলেজ এনজাইম, ঠিক আছে? কোন পেশেন্টের যে সকল পেশেন্ট গুলা কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকে সেই পেশেন্ট গুলার হচ্ছে এই 21 হাইড্রোক্সিলেজ এনজাইমটা থাকে না, ডেফিসিয়েন্সি থাকে। অথবা এই 21 হাইড্রোক্সিলেজ এনজাইমের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েও মানে তাদের প্রবলেম হতে পারে আর কি। তো কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়াতে 21 হাইড্রোক্সিলেজ এনজাইমটা ডেফিসিয়েন্সি যখন হয় তখন হচ্ছে এখান দিয়ে যে এই পাথওয়ে আর এখান থেকে যে এই পাথওয়ে আছে অর্থাৎ অ্যালডোস্টেরন প্লাস কর্টিসল তৈরির যে পাথওয়েটা আছে এই পাথওয়েটা হচ্ছে তাদের বন্ধ হয়ে যায়। যখন এই পাথওয়েটা বন্ধ হয়ে যাবে দুইটা পাথওয়ে, তাহলে আর একটা পাথওয়ে আছে যেটা দিয়ে হচ্ছে কোলেস্টেরল থেকে 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন তৈরি হয়। পরে এখান থেকে হচ্ছে ডেহা তৈরি হয়, ডেহা থেকে হচ্ছে আমাদের টেস্টোস্টেরন তৈরি হয়, টেস্টোস্টেরন থেকে অ্যারোমাটেজ এনজাইমের সাহায্যে এস্ট্রোজেন তৈরি হয়, ঠিক আছে? আবার টেস্টোস্টেরন থেকে 5 আলফা রিডাকটেজ এনজাইমের সাহায্যে ডাইহাইড্রোটেস্টোস্টেরন হয়। তখন হচ্ছে এই পাথওয়েতে মানে পাথওয়েটার অ্যাক্টিভিটি হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে? তখন হচ্ছে ডেহা তৈরির পরিমাণ বাড়ে, ডেহা থেকে টেস্টোস্টেরন তৈরির পরিমাণ বাড়ে, এস্ট্রোজেন তৈরির পরিমাণ হচ্ছে বাড়ে। তখনই দেখা যায় পেশেন্টের মানে হার্সুটিজম হয়, পেশেন্টের ক্লাইটোমেগালি হয়, পেশেন্টের প্রিকোশিয়াস পিউবার্টি চলে আসে। এই হরমোনগুলা যখন এক্সেস হয়ে যায়, ঠিক আছে? টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন যে হরমোনগুলো আছে এগুলো যখন এক্সেস পরিমাণ হয়ে যায় তখন হচ্ছে আমাদের মেইনলি এই প্রিকোশিয়াস পিউবার্টি বা হচ্ছে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া রিলেটেড যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো মানে আসে। অনেক সময় কোশ্চেন আসে যে কোনো পেশেন্টের কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া যদি থাকে তাহলে সেই পেশেন্টের কোন জিনিসটা বেড়ে যায়। এটা হচ্ছে যখন এই দুইটা পাথওয়ে বন্ধ হয়ে যায় তখন 17 হাইড্রোক্সি প্রোজেস্টেরন যেটা এটা তৈরির পরিমাণ বাড়ে। অথবা বলতে পারে যে ডেহা যেটা ডাইহাইড্রোক্সি এন্ডোস্টেরন যেটা আছে এটার তৈরির পরিমাণ বাড়তে পারে। এবং এই যে এই দুইটার পরিমাণ কিন্তু বাড়লে আলটিমেটলি টেস্টোস্টেরনের পরিমাণ বাড়বে, আমাদের এস্ট্রোজেনের পরিমাণও বাড়বে। তখন এইগুলো হচ্ছে এক্সেসিভ থাকার কারণে তাদের রিলেটেড সাইন সিম্পটম ডেভেলপ করবে আর কি। সো এটা আপনারা এখান থেকে একটু এই পোস্ট গুলো একটু পড়লে অনেক কিছু দেওয়া আছে কম বেশ প্রত্যেকটা টপিকের উপরে, একটু দেখে নেবেন। তাহলে দেখেন এখানে which of the following hormone is responsible for hirsutism in the non-classical congenital adrenal hyperplasia? তাহলে অ্যালডোস্টেরন এবং কর্টিসল তৈরির পরিমাণ বন্ধ হয়ে যাবে,
তাহলে ডেহা যেটা ডাইহাইড্রো ইপিএন্ডোস্টেরন তৈরির পরিমাণ হচ্ছে বাড়বে, আর মেনলি এটা বাড়লে টেস্টোস্টেরন পরিমাণ বাড়বে, ইস্ট্রোজেনের পরিমাণ বাড়বে, পেশেন্টের হার্সুটিজম ডেভেলপ করবে। আচ্ছা, পরের কোশ্চেন আসি আমরা, হুইচ অফ দ্য ফলোইং উড ইউ ডু নেক্সট? ঠিক আছে, নেক্সট আমরা কি করব, উড ইউ ডু নেক্সট। আচ্ছা, এখানে 54-year-old old woman has been referred because of poor diabetes control despite being on the glycoside 160. তাহলে poor diabetic control হচ্ছে 160 পাচ্ছে glycoside. His history of the hypertension is managed with the Remipil 10 and indapamide. So BMI হচ্ছে 35, BMI কিন্তু বেশি। There is also a history of irritable bowel syndrome and biochemistry result show the mildly raised urea creatinine and ALT gamma glutamate normal, SBA1C এর মান অনেক বেশি। তাহলে আমরা যদি এখানে দেখি, মেইনলি কথা হচ্ছে পেশেন্টের বিএমআই হচ্ছে 35 আর সাথে SBA1C এর মান কিন্তু অনেক বেশি। পেশেন্টের গ্লিকেজেড পাচ্ছিল 160। সো নাও কোনটা আমরা দিব নেক্সট? অ্যাড একারবোস, ডুলাগ্লুটাইড, রাপাগ্লিনাইড, মেটফরমিন, লাস্ট হচ্ছে পায়োগ্লিটাজোন। ডুলাগ্লুটাইড। ডুলাগ্লোটাইড কি GLP-1 ইনহিবিটর? হ্যাঁ, এটা হচ্ছে GLP-1 মাইমেটিক্স যেটা, হ্যাঁ, মাইমেটিক্স, মাইমেটিক্স। ইয়া আবার ডুলাগ্লুটাইড। পেশেন্টের আরবিএস আছে একটা বসে মনে হয় ডুলাগ্লুটাইড। হ্যাঁ, ইয়া তাহলে ডুলাগ্লুটাইড। আচ্ছা, which of the following is the most likely diagnosis? ক্যালসিয়ামটা ভালো, গ্লুকোজ, পটাশিয়াম, ক্রিয়েটিনিন, বাইকার্বনেট, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো সবই ভালো আছে। 27-year-old yoga teacher comes to the clinic for review. She feels that she has need to drink 6 to 10 liters of water per day. তাহলে অনেক পানি খায়, 6 থেকে 10 লিটার, হ্যাঁ, 2-3-4 লিটার, 3 লিটার পানি খেলে তো অনেক, 2.5 থেকে 3 লিটার, 6 থেকে 10 লিটার খায়। Complains that she is passing urine up to 5 times per night and she has no past medical history of notes and her only medication is the progesterone only pill. Examination BP okay, pulse okay, BMI হচ্ছে 31। তাহলে এটা ডায়াগনোসিসটা কি? ক্রেনিয়াল নেফ্রোজেনিক প্রাইমারি পলিডিপসিয়া, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সিয়াদ, কোনটা হবে? প্রাইমারি পলিডিপসিয়া। প্রাইমারি পলিডিপসিয়া। প্রাইমারি পলিডিপসিয়া, যেহেতু খালি পানি খায়, সো প্রাইমারি পলিডিপসিয়া। What is the most likely cause of her hypercalcemia? So a 26-year-old man is referred for gastroscopy because of history of the several months of dyspepsia, for which he has been taking over the counter antacid. So এটা একটা important কথা, antacid খায়, হ্যাঁ, over the counter. Her primary care physician carries out the routine blood test and he is found to have the serum calcium হচ্ছে 3.2 বেড়ে গেছে। With a various bicarbonate, the venous bicarbonate level 33, এটাও বেড়ে গেছে, phosphate level, renal and liver function, chest X-ray are all up normal. What is the most likely cause of his calcemia? So myeloma, metastatic malignancy, milk alkali syndrome, primary hyperparathyroidism, sarcoidosis. মিল্ক অ্যালকালি সিনড্রোম। সিনড্রোম। হ্যাঁ, মিল্ক অ্যালকালি সিনড্রোম, যেখানে হচ্ছে বাইকার্বনেট লেভেল হচ্ছে বাড়ে, পেশেন্টের ক্যালসিয়াম বাড়ে, পেশেন্টের বাইকার্বনেট কিন্তু বেশি। The young age of the patient, the dyspepsia and raised bicarbonate level suggest the milk alkali syndrome. What is the most probable diagnosis? Most probable diagnosis কি হতে পারে? So a 30-year-old man with a referred ED with the road traffic accident. After road traffic accident, he had suffered from the gradually increasing tiredness over the past 4 months. He has also split from his long-term girlfriend after problem with the erectile dysfunction. And examination, his blood pressure 110/70 and 75 regular, BMI হচ্ছে 22 and bitemporal hemianopia এই যে চলে আসছে। A blood test revealed that testosterone level হচ্ছে 7 nanomol আর normal হচ্ছে 9 থেকে 25, কম। প্রোলাক্টিন হচ্ছে অনেক বেড়ে গেছে, 5000 হয়ে গেছে। সে এমআরআই করছে, এখানে 12 মিলিমিটার পিটুইটারি টিউমার পাইছে, দ্যাট মিন্স হচ্ছে ম্যাক্রো অ্যাডিনোমা আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে মোস্ট প্রবাবল ডায়াগনোসিসটা কি? সো সোমাটোট্রফ অ্যাডিনোমা, প্রোলাক্টিনোমা, বেসোফিল অ্যাডিনোমা, নন ফাংশনিং ক্যারানিওফ্যারিঞ্জিওমা। হ্যাঁ, প্রোলাক্টিন বাড়ছে, তাই না? প্রোলাক্টিন বাড়ছে, যার জন্য তো লস অফ লিবিডো হয়েছে, ইরেকটাইল ডিসফাংশন হয়েছে, সেটা প্রোলাক্টিনোমা আর কি, ম্যাক্রো প্রোলাক্টিনোমা।
যেহেতু 12 মিলিমিটার, হ্যাঁ, এবং হচ্ছে অপটিক chiasmaকে সে চাপ দিছে। Which diagnosis fit best with this history or examination? তাহলে a 54-year-old man present to the diabetic clinic for review and he has had type 1 diabetes for 30 years with the suboptimal control. His most recent HbA1c হচ্ছে 88.8 বা 73. Recently he has had a number of falls which he is described attack of feeling faint. আচ্ছা, তাহলে HbA1 এর মান কিন্তু বেশ ভালোই বেশি। এখন হচ্ছে ফেইন্টের হিস্ট্রি নিয়ে আসছে। He has suffered from the importance for the number of years and taken anti-reflux medication and examination. He has postural drop আছে of his blood pressure 35, ভালোই। Which diagnosis fit best with this clinical history and examination? Autonomic neuropathy, TIA, arrhythmia, vasovagal, and neurocardiogenic syncopes. Diabetic patient অটোনমিক নিউরোপ্যাথি। হুম, তাহলে যেহেতু ডায়াবেটিক পেশেন্ট HbA1c এর মান অনেক বেশি, আনকন্ট্রোল ডায়াবেটিস, সো হচ্ছে ফেইন্ট হচ্ছে পোস্টারাল হাইপোটেনশন আছে, সো এটা হচ্ছে অটোনমিক নিউরোপ্যাথির জন্য এরকম হয়েছে। "61-year-old patient with a history of recent thyrotoxicity under the major surgery 1 week ago and now present with the altered mental status, tachycardia and high-grade fever, vomiting and cardiac failure. Diagnosed with thyroid storm but thyroid crisis is made. What is the most important next step in the management?" এটা তো ইয়াতে নিতে হয়, হাই ডিপেন্ডেন্সি কেয়ারে পাঠাইতে হয়। তো ট্রান্সফার দ্য পেশেন্ট টু দ্য ইন্টেন্সিভ কেয়ার, অ্যাভয়েড দ্য ইউজিং অফ দ্য, এটাই তো না 1 নম্বর। ইন্টেন্সিভ কেয়ারে পাঠাইতে হবে সোজা কথা থাইরয়েড স্ট্রোমের পেশেন্ট গুলাকে। So, multimodal treatment approach to patient with the thyroid storm should be used, including beta adrenergic দিতে হবে, beta blocker দেওয়া যেতে পারে, anti-thyroid drug দিতে পারে, iatrogenic iodine দেওয়া যেতে পারে, corticosteroids therapy, aggressive cooling with the paracetamol and cooling blankets and volume resuscitation করা যেতে পারে, respiratory support and monitoring in an intensive care unit. What is the primary cause of ketoacidosis in type 1 diabetes? তাহলে type 1 diabetes এর ক্ষেত্রে ketoacidosis এর কারণ কি? ইনসুলিন কিন্তু কমে যায়, তাই না? ইনসুলিন কমলে কোনটা হয়? লিপোজেনেসিস হয়, লিপোলাইসিস হয়, গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোলাইসিস হয়, গ্লাইকোলাইসিস হয়, গ্লাইকোজেনোলাইসিস হয়, কোনটা? লাইপোলাইসিস হয়, যার জন্য হচ্ছে আমাদের কিটোন বডি ফর্মেশন করে। Which of the following underlying condition is she most likely to have? কোনটা আছে underlying condition likely to have? Okay, so 49-year-old man complained of polydipsia, fatigue, weight loss, and she is successfully treated with the mildly prolactinoma 3 years ago and suspected might have the type 1 diabetes, type 1 man. আচ্ছা, তাহলে দেখে ম্যান 1, ঠিক আছে, এখন হচ্ছে প্রোলাক্টিনোমা ছিল। ওকে, এখন which of the following underlying condition is she most likely to have? তাহলে প্রোলাক্টিনোমার সাথে কি থাকবে? মেরুলার কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, হাইপারপ্যারাথাইরয়েডিজম, প্যানক্রিয়াটিক আইলেট সেল টিউমার, পিটুইটারি নন ফাংশনাল টিউমার, নাকি ফিউক্রোমোসাইটোমা? হাইপারপ্যারাথাইরয়েডিজম, তাই না? কারণ হচ্ছে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হয় এবং 80% পেশেন্টের ক্ষেত্রে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া পাওয়া যায় মেন 1 এ। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। তাহলে পরের কোশ্চেন বলছে which of the following is the most likely diagnosis? সি-পেপটাইড কম, ওকে, ইনসুলিন অনেক বেশি, এটাতে ডায়াগনোস করেন কি হবে? এটা সি-পেপটাইড কম, ইনসুলিন অ্যাবিউজ। ইনসুলিন অ্যাবিউজ, যেহেতু সি-পেপটাইড কম ইনসুলিন বেশি, ইনসুলিন অ্যাবিউজ। What is the likely diagnosis? Likely diagnosis কি হতে পারে? ওকে, এখানে যেটা বললো চেস্ট এক্সরে হচ্ছে নরমাল। আচ্ছা, নরমাল হতে পারে। 62-year-old man present with the GP 1 year history of bony pain particularly affecting his left hip, left femur, pelvis and lower back, মানে axial বোন গুলারে ধরছে। বয়স হচ্ছে 62। ব্লাড টেস্ট রিভিল দ্য সেরাম ক্যালসিয়াম হচ্ছে 2.3, ওকে, ফসফেট হচ্ছে 1.1, এএলপি এর মান হচ্ছে 192, বেড়ে গেছে অনেক। ফুল ব্লাড কাউন্ট, রেড লিভার, রেনাল, অল এভরিথিং আর এক্সরে টেক্সরে সব নরমাল।
তাহলে আইসোলেটেড ভাবে এএলপির পরিমাণ বাড়ছে 62 ইয়ার্স এর পেশেন্ট, ডায়াগনোসিস কি হবে? Paget disease. প্যাজেট ডিজিজ। ইয়াপ, প্যাজেট ডিজিজে বিসফসফোনেট দিতে হবে। Which of the following is the most important next step in her management? Most important is next step কোনটা হবে? হ্যাঁ, a 32-year-old man present to the diabetic clinic for review. She has type 1 diabetes 24 years ago and currently managed with the basal bolus regime. Other medication include হচ্ছে Ramipil 5 mg per day. She has recently undergone bilateral laser therapy and diabetic retinopathy. She drinks occasional alcohol and smokes 10 cigarettes per day. Cigarettes guy. Examination BP okay, pulse 75 regular. There is minor sensory loss affecting both feet. A recent HbA1c is measured at হচ্ছে 57, 7.4%, low density lipoprotein and cholesterol হচ্ছে 2.5. Which of the following is the most important next step in her management? Increasing Ramipil, starting aspirin, starting fenofibrate, stop smoking, last transferring to insulin therapy. Stopping smoking. তাহলে এটা যেহেতু ডায়াবেটিক পেশেন্ট না, এদের তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি, লেজার থেরাপি, তাহলে মাইক্রোভাস্কুলার ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলো আরো বাড়া দিতে পারে স্মোকিং যেহেতু করে, সো স্মোকিংটাকে স্টপ করতে পারি আমরা। তাহলে ওরা বলছে কোর্ট স্টাডিজ অফার কনফ্লিক্টিং এভিডেন্স এজ টু whether it reduces the progression of nephropathy, but patient with retinopathy are at significant lifetime risk of diabetic macrovascular disease, where smoking cessation has potentially very large positive impact. Okay, so what is the most important immediate treatment? আমরা কি দিব? Immediate treatment কি দিব? আচ্ছা, so type 1 diabetes এর একটা পেশেন্ট যেখানে টেম্পারেচার, ডিহাইড্রেশন এন্ড অল্টার্ড কনসিয়াসনেস নিয়ে আসছে। এখানে ইনিশিয়াল বায়োকেমিস্ট্রিতে সোডিয়াম হচ্ছে 130, পটাশিয়াম 4.5, বাইকার্বনেট হচ্ছে কমে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস, ইউরিয়া 11.1, ক্রিয়েটিনিন 135, পিএইচ হচ্ছে 7.1। দ্যাট মিন্স কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করছে ডায়াবেটিস। Rehydration করতে হবে। টুইট দিব ইয়াপ, Intravenous fluid. আইবি ফ্লুইড। এটা তাহলে এটা হচ্ছে ডায়াবেটিক কিটোসিডোসিস আইবি ফ্লুইড। পরের কোশ্চেনে জানতে চাইছে which of the following is the most appropriate way to manage his hyperglycemia? Most appropriate way manage his hyperglycemia. HbA1c এর পরিমাণ কিন্তু অনেক বেশি 8.5, কোলেস্টেরল বেশি, ক্রিয়েটিনিন একটু বেশি, পটাশিয়াম বেশি, সোডিয়াম ওকে। A 64-year-old man with a history of type 2 diabetes is reviewed in the clinic 6 weeks after a first intramuscular infarction. তাহলে একটা MIR history আছে কিন্তু। He was diagnosed with the diabetes 8 years earlier and current therapy include the metformin, glucoside, examination BP বেশি and chest clear, obese and BMI হচ্ছে 35। তাহলে obese, BMI 35, এখানে আবার পেশেন্টের হচ্ছে গিয়ে HbA1c এর মান হচ্ছে অনেক বেশি আছে। তাহলে এই স্টেজে আমরা কি দিতে পারি পেশেন্টকে? বেজাল ইনসুলিন দিব, প্রাইগ্লুটাজোন দিব, গ্লিটাজোন, সিটাগ্লিপটিন, লিরাগ্লুটাইড নাকি বেজাল বুলাস ইনসুলিন? 35 এর বেশি বিএমআই, HbA1c এর পরিমাণ হচ্ছে অনেক বেশি 8.5, তাহলে কোনটা যাবে? সুইটেবল কোনটা? লিরাগ্লুটাইড। গ্লুটাইড হবে। লিরাগ্লুটাইড, ইয়াপ, লিরাগ্লুটাইড। Which one of the following is the most appropriate management? এখানে গ্লুকোজ 2 প্লাস কিটোন হচ্ছে 1 প্লাস, গ্লুকোজ 2 প্লাস কিটোন হচ্ছে 1 প্লাস। আচ্ছা, পিএইচ হচ্ছে 7.23। ওকে, ভালো, গ্লুকোজটা একটু বেশি আছে। আচ্ছা, বাইকার্বনেটটা কমের দিকে আছে। আচ্ছা, ওকে। A 19-year-old man referred urgently to the acute medical assessment unit with his GP. He has been losing weight over the past 6 weeks with polyuria and polydipsia. Which of the following is the most appropriate management? Basal bolus insulin regime, intravenous sliding scale insulin, nocturnal long-acting insulin, pre-meal insulin, twice daily mixed insulin. বেজাল বোলাস এটা তো টাইপ 1 ডায়াবেটিস ইনসুলিন তাই না? বেজাল বুলাসই দেই। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে বেজাল বুলাস ইনসুলিনটা হচ্ছে মানে ইনসুলিনের মধ্যে ট্রিটমেন্ট অফ চয়েস। তবে এখন আবার কিছু কিছু গাইডলাইনে বলে আপনার বেজাল বুলাসের সাথে একটা লং অ্যাক্টিং দিয়ে দেওয়ার জন্য।
আচ্ছা, this patient has the diagnosis of type 1 diabetes. NICE বলছে basal bolus regime should be offered for optimal management due to patient high glucose level. The approach enables patient to be flexible and work treatment around the schedule. For the basal insulin, patient should receive once or more separate injection, intermediate acting insulin and long acting insulin analog. This would be the additional multiple bolus injection short acting insulin prior to the patient's meal. আচ্ছা, বর্তমানে টাইপ 1 ডায়াবেটিস পেশেন্টের মানে শর্ট অ্যাক্টিং দেয়, তার সাথে একটা লং অ্যাক্টিং দিয়ে দেয়, ঠিক আছে? শর্ট অ্যাক্টিংটা দিলে স্পেশালি যে মানে মিল্ক রিলেটেড করে যে সুগারটা বাড়ে সেটাকে নিউট্রালাইজ করে, আর লং অ্যাক্টিংটা হচ্ছে একদম 24 আওয়ার কভার করে দেয় আর কি। Which one of the following is the most important next intervention? Most important next intervention কি দিব? পেশেন্টের ইউরিনে কিটোন বডি হচ্ছে 3+, একটা দিয়ে ডায়াগনোসিস বলেন কি হতে পারে এটা? Ketoacidosis. কিটোঅ্যাসিডোসিস। এখানে ক্লোরাইডের পরিমাণ বেশি আছে, বাইকার্বনেট কমে গেছে, পিএইচ কমে গেছে, ঠিক আছে? ওকে, গ্লুকোজ হচ্ছে 30, সো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। সো আমরা হচ্ছে ইনিশিয়ালি কি দিব? Intravenous fluid. ইন্ট্রাভেনাস ফ্লুইড দিব আমরা। So next question হচ্ছে 35-year-old woman with a strong family history of breast cancer visits you because she is keen to start on tamoxifen to reduce the risk of getting breast cancer. Which of the following is the statement best to describe the mode of action of tamoxifen? এটা আপনারাই বলবেন কি কাজ করে, কেমনে কাজ করে? Estrogen receptor agonist. Estrogen receptor antagonist. আচ্ছা, এটা হচ্ছে দুইটাই, এস্ট্রোজেন রিসেপ্টর অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট দুইভাবেই কাজ করে। অর্থাৎ ব্রেস্টের উপরে হচ্ছে তার কাজটা এস্ট্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আর বোনসের উপরে তার কাজটা হচ্ছে এস্ট্রোজেন রিসেপ্টর অ্যাগনিস্ট, ঠিক আছে? তাহলে মিক্সড লাস্টেরটা হবে। মিক্স এস্ট্রোজেন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এটা হচ্ছে ব্রেস্টের উপর কাজ করে, যে জন্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ডিজিজের ক্ষেত্রে দেওয়া হয়। যাদের এস্ট্রোজেন রিসেপ্টরটা পজিটিভ থাকে তাদেরকে হচ্ছে দেওয়া হয়। আর পার্শিয়াল অ্যাগনিস্ট, এটা হচ্ছে বোনসের উপরে পার্শিয়াল অ্যাগনিস্ট। মিনারেলাইজেশনে হেল্প করে, বোনস মিনারেলাইজেশনে। চমৎকার একটা। তারপরে কোশ্চেন আসি, সেটা হচ্ছে ইউ সাসপেক্ট কুশিং ডিজিজ, হুইচ অফ দ্য ফলোইং ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি উড ইউ এক্সপেক্ট টু সি? তাহলে কুশিং ডিজিজের ক্ষেত্রে কোন ধরনের ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি আমরা পাবো? হাইপোক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস। আগে বলেন অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে কুশিং ডিজিজে? কুশিং ডিজিজে অ্যাসিডোসিস হয় না অ্যালকালোসিস হয়? Alkalosis. অ্যালকালোসিস। তাহলে অ্যাসিডোসিস গুলা বাদ, দুইটা অপশন আছে বাদ, এটাও বাদ, তাহলে বাকি আছে দুইটা অপশন। এখন হচ্ছে হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যালকালোসিস হয় নাকি হাইপোক্লোরিমিক মেটাবলিক অ্যালকালোসিস হয়? হাইপো ইয়াপ, সো হাইপোক্লোরিমিক। ঠিক আছে, হাইপোক্লোরিমিক মেটাবলিক অ্যালকালোসিস। So Cushing disease has to do with the glucocorticoid excess. This excess leads to potassium depletion and sodium and water retention. At the excess of excretion of chloride, the result of hypochloremic metabolic alkalosis. A 45-year-old pharmacist, তাহলে হচ্ছে ফার্মাসিস্ট মানে হচ্ছে কোনো কিছু অ্যাবিউজ করবে, যেটা অ্যাজ এ প্রফেশন। Present with the episode of tiredness, lethargy, her blood pressure হচ্ছে ভালো and body blood reveals the hypokalemia and raised serum bicarbonate level. Urine collection reveals the hypercalciuria. Otherwise findings are unremarkable. What is most likely diagnosis? Bartter, Gitelman, furosemide abuse, Cohn syndrome and Liddle syndrome. দেখেন অনেকটা হচ্ছে বার্টার সিনড্রোমের মতো, তাই না? কিন্তু একটা ফার্মাসিস্ট, এটা তো ড্রাগ অ্যাবিউজ হবে না, তাহলে ড্রাগ কোন একটা। হ্যাঁ, পেশেন্ট হচ্ছে ফার্মাসিস্ট বাট অনেকটা হচ্ছে বার্টার সিনড্রোমের মতো ফিচার। কি হবে ডায়াগনোসিস? ফুরোসেমাইড, হ্যাঁ ফুরোসেমাইড অ্যাবিউজ, তাই না? আমরা তো বলি না ফুরোসেমাইডের মতো হয়, জিটেলম্যানের ফিচার হচ্ছে অনেকটা থায়াজাইড ডায়াবেটিসের মতো হয়। হ্যাঁ, তাহলে যেহেতু ফার্মাসিস্ট আর তার সাথে হচ্ছে তার মানে যে হাইপোক্যালেমিয়া আছে, রেজড বাইকার্বনেট লেভেল, যেটা হচ্ছে আমাদের ফুরোসেমাইডের মতো ফিচার চলে আসছে। সো সরি, বার্টার সিনড্রোমের মতো ফিচার চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের ফুরোসেমাইড অ্যাবিউজ করছে তাই।
How would you plan to manage her surgery? Manage her surgery. আচ্ছা, how do you plan to manage her surgery? সুগার Oh, sorry, sugar. আমি সার্জারি পড়তেছি কেন? আচ্ছা, এখানে she is not keen to on insulin therapy, তাহলে ইনসুলিন সে নিবে না, ঠিক আছে, এক নাম্বার কথা। মানে পেশেন্টের মতামতকে প্রায়োরিটি দিতে হবে অবশ্যই। ফাস্টিং সুগার বেশি, আর এদিকে এগুলো ভালোই আছে। 31-year-old woman with a 22 weeks pregnant, তাহলে প্রেগনেন্ট লেডি ইনসুলিন দিবে না, কি দিবেন? metformin, Metformin. metformin. So start metformin. হ্যাঁ, না নিতে চাইলে তো প্রথমেই আমরা metformin দিব। What is the next step in her management? Next step in her management, okay. A 61-year-old non-smoking woman with no previous cardiac history is referred by her GP. আচ্ছা, so her total cholesterol হচ্ছে বেড়ে গেছে অনেক বেশি, 8.5, অনেক বেশি। LDL হচ্ছে 5.5, HDL হচ্ছে 2, আচ্ছা, TG হচ্ছে 1, she has BMI হচ্ছে 30, background history of the deep sleep apnea. On examination you notice that her skin is particularly dry and she appears to some evidence of hair loss. What is the next step in her management? তাহলে এই পেশেন্টের নেক্সট স্টেপ ইন হার ম্যানেজমেন্ট, আমাদের কাছে ডায়াগনোসিস কিরকম লাগে, কি হতে পারে এটা ডায়াগনোসিস? হাইপোথাইরয়েডিজমের জন্য ভাইয়া হ্যাঁ, ইয়েস ইয়েস, লিপিড লেভেল বেড়ে গেছে কিনা রাইট। তাহলে এটা হচ্ছে পেশেন্টের হাইপোথাইরয়েডিজম আছে এবং তার সাথে হাইপোথাইরয়েডিজম পেশেন্টের ডিসলিপিডিমিয়া হয়, স্পেশাল কোলেস্টেরল বাড়ে, তো এই পেশেন্টের কোলেস্টেরলটা বেশি আছে। আচ্ছা, এখন ম্যানেজমেন্ট পারপাস, হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ইন হার ম্যানেজমেন্ট? আমরা কি স্টেপ নিব একটু আমরা পড়ে ফেলি। Check thyroid stimulating hormone. ASH and T4 যেহেতু ডিসলিপিডিমিয়া আছে, তাই না, ড্রাই স্কিন আছে, ড্রাই, তারপরে সাম হেয়ার লস আছে, হাইপোথাইরয়েডিজমের মতো ফিচার আছে, সো আগে আমাকে হাইপোথাইরয়েডটা এক্সক্লুড করতে হবে। চেক থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এন্ড ফ্রি T4. Which diagnosis fit best with this woman clinical picture? কোন ডায়াগনোসটা হবে? Okay, a 75-year-old woman is brought to the emergency department by ambulance in an unconscious state. Her daughter found on her floor. On examination she is found to have core temperature হচ্ছে 33, তার মানে হাইপোথার্মিয়া। হ্যাঁ, বিপি ওকে, পালস হচ্ছে 52, ব্রাডিকার্ডিয়া, though clinical examination reveals sign of congestive cardiac failure. Okay, ব্লাড সুগার হচ্ছে 5.4, কর্টিসল হচ্ছে 450, আর রুটিন ব্লাড এন্ড গ্যাস অ্যানালাইসিস নরমাল, এন্ড থাইরয়েড ফাংশন টেস্ট হচ্ছে টিএইচএস অনেক বেশি আর T3 হচ্ছে কম, তার মানে হাইপোথাইরয়েডিজম। সো হাইপোথাইরয়েডিজমের পেশেন্টের হাইপোথার্মিয়া ডেভেলপ করছে, ডায়াগনোসিস কি? ব্র্যাডিকার্ডিয়া হয়েছে, Mixed edema coma মিক্সড এডিমা কমা, মিক্সড এডিমা কমা। That this woman has greatly reduced free T4 concentration, is the hypothermic, unconscious, in the heart failure, all of which are associated with the profound hypothyroidism and mixed edema, comma. Which of the following is the best choice of therapy in this case? Best choice of therapy আমরা কি দিব? আচ্ছা, you review a 52-year-old man in the thyroid clinic. She has thyroid mass and her functional status is excellent. The thyroid mass আছে, excellent functional status. She has no significant previous illness and currently hold down a part-time job as a solicitor. Biochemical testing reveals the normal thyroid function. Fine needle aspiration biopsy lesion reveals the thyroid lymphoma হচ্ছে। আচ্ছা, তাহলে থাইরয়েড লিম্ফোমাতে কি দিব আমরা? Which of the following is the best choice of therapy in this case? Suppressive treatment with the thyroid hormone, radioiodine, chemotherapy, external beam radiotherapy, palliative measure. External beam radiotherapy. External beam chemotherapy radiotherapy. and external beam radiotherapy Thyroid lymphoma পাইছে, তাই না? No sign of previous illness or currently hold on to part-time job.
Excellent Normal thyroid function. thyroid function normal, হ্যাঁ। Creatinine measure. সাপ্রেসিভ ট্রিটমেন্ট থাইরয়েড হরমোন না, রেডিওআয়োডিন ট্রিটমেন্ট না, কেমো এক্সটার্নাল রেডিওথেরাপি দেওয়া যেতে পারে, এক্সটার্নাল রেডিওথেরাপি, প্যালিয়েটিভ মেজারমেন্ট। প্যালিয়েটিভ তো না, প্রথমটা হবে না, লাস্টেরটা হবে না। শুরু রেডিওআয়োডিন তো দিব না এখানে। রেডিওআয়োডিন তো হচ্ছে টক্সিক গয়টার গুলা যেগুলো, এগুলোতে দেই। তাহলে কেমো আছে, এক্সটার্নাল বিম রেডিও আছে, রেডিও আছে। কেমো রেডিও দেই, দুটাই দেই দেখি। লিম্ফোমাতে রেডিওথেরাপি না কাজ করে? ও আচ্ছা, কেমো আর রেডিও দুই। দুইটাই দিছে ওরা। combo treatment. Unlike other forms of thyroid cancer, thyroid lymphoma is not treated by surgical excision of the thyroid gland. So এটা কিন্তু surgical excision করে না. It is instead treated with the chemo, radio treatment and combined or both. A standard therapy for thyroid lymphoma is combination of arch of rituximab plus হচ্ছে standard chemotherapeutic as an external beam radiotherapy. পরের কোশ্চেন বলছে 31-year-old man is referred to the local hypertension and cause of recently discovered the hypertension that level and difficult to control. So what is the which of the following features is most likely to suggest a genetic and familial syndrome is the cause for this hypertension? পটাশিয়াম কম থাকবে না বেশি থাকবে? 3.9 না? হাইপারটেনশনে তো পটাশিয়াম কম থাকে। হ্যাঁ, তো আচ্ছা তাহলে এখানে familial কিন্তু ওরা হাইপারটেনশন দিছে না, যেটা কন্ট্রোল করা ডিফিকাল্ট হচ্ছে। এখন যেটা বলছে which of the following features is most likely to suggest genetic or familial syndrome in case for this hypertension? তাহলে পটাশিয়াম 3.9, সুগার হচ্ছে 9, সেরাম ক্যালসিয়াম হচ্ছে 1.5 না, ফ্যামিলি হিস্ট্রি অফ প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, ফ্যামিলি হিস্ট্রি অফ পেপিলার থাইরয়েড নিউপ্লাসিয়া। এই হবে মনে হয় সেরাম পটাশিয়াম 3.9। আচ্ছা, যদি সেরাম পটাশিয়াম 3.9 হয় তাহলে তো হবে না। 3.9 হলে কেমনে হবে? আমার প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হলে হইতে পারে, কারণ কি প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়াকে আমরা ম্যানের সাথে যদি মিলাই, ঠিক আছে, ম্যানের সাথে যদি জেনেটিক বা ফ্যামিলিয়াল সিনড্রোমের সাথে যদি মিলাইতে হয় তাহলে প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া হয়। ফিউক্রোমোসাইটোমা, প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া, তারপরে হচ্ছে মেডুলারি থাইরয়েড ক্যান্সার, যেটা হচ্ছে রেড প্রোটো অঙ্কোজিনের ফলে হয়, যেটাতে ফ্যামিলিয়াল সিনড্রোম বা জেনেটিক সেটে অ্যাসোসিয়েটেড থাকে। মেন টু দিয়া বুঝাইছে ওরা আর কি। হ্যাঁ, তাহলে এখানে কমপ্লিট ইনফরমেশন হয়েছে, হ্যাঁ কমপ্লিট ইনফরমেশন হয়েছে তো ভাই। না, ইনফরমেশন ইনকমপ্লিট না, পেশেন্টের তো হাইপারটেনশন আছে তাই না, হুইচ ইজ আর ডিফিকাল্ট টু কন্ট্রোল। সাথে হচ্ছে গিয়া এখন পেশেন্টের হাইপারটেনশন আছে, পেশেন্টের যে জেনেটিক টেস্ট করলে যেটা আমরা হচ্ছে পেশেন্টের হাইপারটেনশনটা এক্সক্লুড করতে পারবো। তাহলে এর সাথে কোনটা হতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ প্যারাথাইরয়েড হাইপারপ্লাসিয়া যদি থাকে তাহলে আমরা ম্যান টু এর সাথে মিলাইতে পারবো আর কি। আরো কিছু দিলে ভালো হতো আর কি ইনফরমেশন, রাইট? হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল আন্ডারলাইং ডায়াগনোসিস? মোস্ট প্রবাবল আন্ডারলাইং ডায়াগনোসিস কি হতে পারে? 40-year-old, এটা লাস্ট কোশ্চেন, 40-year-old ম্যান প্রেজেন্টস উইথ এ হেডেক, এক্সেসিভ সোয়েটিং, গ্যালাক্টোরিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া। তাহলে তো ডায়াগনোস হয়ে গেছে, হেডেক আছে, এক্সেসিভ সোয়েটিং আছে, গ্যালাক্টোরিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া। She says that he cannot no longer wear his wedding ring because the finger have become swollen. Diagnosis? Acromegaly. Acromegaly. Yep, acromegaly. এই যে acromegaly, হ্যাঁ। সো এইটুকুই আজকে আমাদের জন্য থাকুক 200। আর আপনারা হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই আমরা তো 40 করে দিছিলাম তাই না, 380 থেকে 300 420 এই কোশ্চেন গুলো একটু, সরি 320, হ্যাঁ, এই কোশ্চেন গুলো একটু পড়ে ফেলবেন তাহলে হবে ইনশাল্লাহ। ওকে।